আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সেলেন্সের প্রত্যাবর্তন ব্যাচের ক্লাসে। মোটামুটি বৃষ্টিমুখর সারা দেশ এবং এই সন্ধ্যায়, বৃষ্টিমুখর সন্ধ্যায় আমরা পড়ব ভূগোল প্রথম পত্রের দুইটা অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, অষ্টম ও নবম অধ্যায়। চ্যাপ্টার দুইটা এইচএসসি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমাদেরকে গুরুত্ব দিয়েই পড়তে হবে এবং এই ক্লাসটা যেভাবে হবে আমাদের এইচএসসি পরীক্ষার সিকিউ এবং এমসিকিউ দুইটা যাতে সলভ করা যায়, দুইটাতেই যাতে ভালো প্রিপারেশন নেওয়া যায়, ঠিক সেভাবে হবে। ক্লাসটা পুরোটা করলে তোমাদের যে 2 বছরের লেখাপড়া এই দুইটা চ্যাপ্টারের উপর, সেইগুলোর খুব সুন্দর একটা সামারি হবে, প্রিপারেশনটা খুব বেশি কম্প্যাক্ট হবে। তোমরা যারা যুক্ত হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যুক্ত হয়নি তারা আশা করি যুক্ত হবে। বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, যেহেতু ফ্রিতে ক্লাস করবা, কেন একা করবা। এবং আমাদের এখানে নিয়মিত প্রত্যাবর্তন ব্যাচে প্রত্যেকটা কোর্সের জন্য, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য ক্লাস হচ্ছে। তো এই ক্লাসগুলো তোমরা প্রত্যেকটাই করবে, এটা প্রত্যাশা। বাট আমাদের এই পেজ থেকে এত বেশি কন্টেন্ট, এত বেশি ক্লাস যায় যে পরবর্তীতে তোমরা খেয়াল রাখতে পারবে না যে আসলে এই কোন ক্লাসটা কখন কিভাবে হয়ে যাচ্ছে। তো এর জন্য তুমি পরবর্তীতে ক্লাসটা যাতে খুঁজে পাও, নিজেদের ওয়ালে শেয়ার দিয়ে রাখতে পারো, এতে করে ক্লাসটা তোমার কাছেই গোছানো থাকবে। ওকে ফাইন, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। যারা যুক্ত হয়েছে এর মধ্যে, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটু খাতা কলম বা এই ধরনের ম্যাটেরিয়ালস নিয়ে একটু সিরিয়াসলি বসো। ঠিক আছে, যে এই চ্যাপ্টার দুইটা আগে যারা পড়াও নাই তাদের প্রিপারেশনও সুন্দর হবে, যারা পড়েছো তাদের প্রিপারেশন ডেফিনেটলি খুব বেশি কম্প্যাক্ট হতে চলেছে। তো দেখি কারা যুক্ত আছে। ক্লাসে অনেকে যুক্ত আছে, 40 জন যুক্ত আছে এর মধ্যে। ওকে, তো প্রত্যাশা থাকবে সবাই শেষ পর্যন্ত ক্লাস দেখবে। এবং তোমাদের কাছে একটা কথা সবসময় আসে যে ভাই এই ক্লাসের স্লাইডটা কোথায় পাবো ভাইয়া। তো স্লাইড পাইতে গেলে আমাদের তো ফেসবুকে স্লাইড দেওয়ার সুযোগ নাই, এটা যেহেতু পিডিএফ কপি। তো আমাদের ওয়েবসাইটে গিয়ে জাস্ট তোমরা স্লাইডটা নিয়ে নিতে পারবে। আমাদের ওয়েবসাইট হচ্ছে bdsoi.com, ঠিক আছে, bdsoi.com। এখানে তুমি জাস্ট ভিজিট করবা, আমাদের ওয়েবসাইট তুমি পেয়ে যাবা। সেখানে গিয়ে এই যে ব্যাচটা, এইচএসসি প্রত্যাবর্তন ব্যাচ, দেখবা প্রত্যাবর্তন ব্যাচ নামে একটা কোর্স সেখানে আছে, কোনো টাকা দেওয়া লাগবে না, কিছুই না, জাস্ট ফ্রিতে ওইখানে এনরোল করবা, মানে রেজিস্ট্রেশনটা করবা, নিয়ে দেখবা ওর মধ্যে স্লাইড আছে এবং আমাদের অন্যান্য এই কোর্সের যা ম্যাটেরিয়ালস আছে, কোর্স আউটলাইন সহ সবকিছু সেখানে পেয়ে যাবে। তোমাদের জন্য একটা সুখবর আছে যে আমরা এই প্রত্যাবর্তন ব্যাচের জন্য শুধু চ্যাপ্টার ওয়াইজ পড়ানোটাকেই প্রাধান্য দিয়েছিলাম, বাট এখন অতিরিক্তভাবে টেস্ট পেপার সলভ এবং সিকিউ এমসিকিউ সলভের উপরেও অতিরিক্ত ক্লাস আসতেছে। অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাসগুলো চলতে থাকবে এবং ক্লাসগুলো এমনভাবে হবে যে তোমাদের এইচএসসি পরীক্ষার যে প্রিপারেশনটা তার 1%ও যাতে ইনকমপ্লিট না থাকে। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। দুইটা চ্যাপ্টার যেহেতু, বাড়িমণ্ডল এবং সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা। প্রথমে বাড়িমণ্ডল পড়বো, তারপর সমুদ্র স্রোত জোয়ার ভাটাতে যাব। তো বাড়িমণ্ডল বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ বাড়ি? আচ্ছা, এই বাড়ি বলতে আমরা বুঝি যে পানি, ঠিক আছে। এই বাড়ি কিন্তু আমাদের হোম, এটা না, সেটা হচ্ছে বাড়ি। হ্যাঁ, সেটা হচ্ছে বাড়ি। আর এটা হচ্ছে বাড়ি যেটা পানিকে বোঝায়, বুঝছো? এটা এটা দ্বারা বোঝায় হচ্ছে কি, পানি। আচ্ছা, তাও আর মণ্ডল বলতে কি বোঝায়? মণ্ডল বলতে কোনো স্তর বা কোনো অঞ্চল, এটাকে বোঝায়। যেমন আমরা পড়েছি না এর আগে তোমার ট্রোপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, এগুলো আমরা পড়েছি না। তো এইগুলা বলতে আমরা কি বুঝি? একটা বিভিন্ন স্তরকে বুঝি, অর্থাৎ কোনো একটা সীমানাকে বুঝি। তো এইখানে বাড়িমণ্ডল বলতে সারা বিশ্বে যত পানি আছে, এই পানির সীমানা কতটুকু বা এগুলো কোথায় আছে, এগুলাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচনা। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে করবা। পুষ্পা খাতুন যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো, তুমি খুবই অ্যাটেন্টিভ স্টুডেন্ট, আমি দেখি প্রত্যেকটা ক্লাসে তোমার প্রেজেন্স আছে। আশা করি বন্ধুদেরকে মেনশন দিবে এবং ক্লাসগুলো নিজেদের ওয়ালে শেয়ার দিয়ে রেখো। আচ্ছা, তাহলে সারা বিশ্বের যে পানির বিচরণ আছে, যেখানে যেখানে পানি আছে, সেগুলো নিয়ে হবে আমাদের এই চ্যাপ্টারের লেখাপড়া। তো বায়ুমণ্ডল নিয়ে প্রথমে বলছে যে উত্তপ্ত তরল অবস্থা থেকে ধীরে ধীরে কঠিন অবস্থায় পরিবর্তনের সময় কি, পৃথিবী। পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, পৃথিবী ছিল খুবই উত্তপ্ত গলিত তরল অবস্থাতে। তারপর কি হয়েছে, এটা ধীরে ধীরে কঠিন অবস্থায় পরিবর্তন হয়েছে, যে বর্তমানে আমরা পৃথিবী দেখি কঠিন অবস্থায় রূপান্তর হয়েছে। পৃথিবীর উপরিভাগ অসমানভাবে সংকুচিত হয়েছে, অর্থাৎ কোথাও উঁচু হয়েছে, কোথাও নিচু হয়েছে। তাই পৃথিবী পৃষ্ঠের কোথাও উঁচু আবার কোথাও নিচু, উঁচু স্থানগুলোকে নিয়ে পৃথিবীর স্থলমণ্ডল বা স্থলভাগ এবং নিচু অঞ্চলগুলো নিয়ে পৃথিবীর বায়ুমণ্ডল বা জলভাগ গঠিত। পৃথিবীর মোট পৃষ্ঠের 71% এলাকা জুড়ে বায়ুমণ্ডল গঠিত। তাহলে এখানে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে, 71% হচ্ছে পৃথিবীতে কি, বায়ুমণ্ডল বা পানি, আর বাকি যে 29% আছে সেটা হচ্ছে আমাদের স্থলভাগ। ঠিক আছে, এটা হচ্ছে স্থলভাগ। আচ্ছা, তাহলে এখন তোমাকে যেটা করতে হবে, যে একটা বিষয় বুঝে নিতে হবে। পৃথিবীর মানচিত্রে তুমি যদি তাকাও বা তোমার সামনে যদি পৃথিবীর মানচিত্র থাকে, দেখবা যে পৃথিবীকে 0 ডিগ্রি নিরক্ষরেখা বরাবর যদি আমরা ভাগ করে ফেলি, একটা হচ্ছে উত্তর অক্ষাংশ আর একটা হচ্ছে দক্ষিণ অক্ষাংশ। তো নর্মালি দেখবা যে দক্ষিণ অক্ষাংশে জলভাগ বেশি, স্থলভাগ অনেক কম।
আর উত্তরে দক্ষিণের চেয়ে বেশি স্থলভাগ, এমন আমরা দেখতে পাই। তো আমরা যদি একটু পৃথিবীর একটা আঁকি, ছোট করে একটা গ্লোব আঁকি, আমি ধরলাম যে এটা, এবং এখানে আমি 0 ডিগ্রি ধরে নিচ্ছি, যদিও এক্স্যাক্টলি হয় নাই, মাঝামাঝি হয় নাই। আচ্ছা, আমি একটু মাঝামাঝি দেওয়ার ট্রাই করি। আচ্ছা, এটা আমি ধরলাম 0 ডিগ্রি। ওকে, তার মানে এইখানে এই যে উপরের যে অংশটা আছে, এইদিকে 81% হচ্ছে তোমার পানি, বুঝছো? 81% হচ্ছে পানি। সরি, আমি উল্টা লিখে ফেললাম, কারেকশন করে দিই। দক্ষিণে হচ্ছে পানি বেশি, তার মানে এইখানে হচ্ছে 81% পানি, ঠিক আছে? আর বাকি 19% হচ্ছে ভূমি, ঠিক আছে? ওকে, আর উপরে যেটা, এইখানে তো ভূমির পরিমাণ একটু বেশি, তার মানে এইখানে তোমার 61% হচ্ছে পানি এবং 39% হচ্ছে ভূমি। এবার তুমি এভারেজ করো যে 61 এবং 81 দুটো এভারেজ করলে অ্যাবাউট 70.5, যেটাকে 71 ধরে নেওয়া হচ্ছে, আর 39 এবং 19 এই দুইটাকে এভারেজ করলে 29 মতো থাকতেছে। তো এইভাবে আমরা একটু এভারেজ মান ধরে নিয়েছি যে 71% এলাকা জুড়ে আছে পানি এবং বাকি 29% এলাকা জুড়ে আছে স্থলভাগ। এইগুলা এমসিকিউ এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো অবশ্যই নোট করে নিবে, ঠিক আছে? অন্য যারা যুক্ত হচ্ছ, জান্নাতুল মাওয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আশা করি ক্লাসে থাকবে শেষ পর্যন্ত, ঠিক আছে? সালাম দিয়ে চলে যাবে না। আচ্ছা, এখন এই পানিগুলো কোথায় কোথায় আছে তো দেখি। প্রথমে বলতে জন্মগত পানি, মানে পৃথিবীর সৃষ্টির সময় থেকে যে পানির স্তরটা ছিল, সামুদ্রিক পানি, বুঝতে পারতেছো তো সমুদ্রে যে বিশাল পানি আছে। ভূগর্ভস্থ পানি, মানে আমরা যে সুপেয় পানি পাই না, হচ্ছে ভূগর্ভ থেকে যে পানিটা আমরা পাই পান করার জন্য সুপেয় পানি, সেটা হচ্ছে ভূগর্ভস্থ পানি। ভূপৃষ্ঠের পানি, ভূপৃষ্ঠে ধরো যে নদী, খালবিল, এইগুলো যা আছে, এর পানিগুলো হচ্ছে ভূপৃষ্ঠের পানি। বরফ ও হিমবাহ গলা পানি, এই যে আমরা দেখি যে তোমার সমুদ্রে কি হয়, যে বিশাল বরফখণ্ড জমে আছে বিশাল অঞ্চল জুড়ে, আবার ঠিক পর্বতের চূড়ায় এমন বিশাল বরফ জমে আছে, এইগুলাতে পানি সঞ্চিত আছে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প আকারে, ঠিক আছে? এটাকে আমরা বলবো হচ্ছে কি, বায়ুমণ্ডলে জলীয় বাষ্প আকারে পানি জমে আছে। তারপর ম্যাগমা পানি, ম্যাগমা পানি হচ্ছে যে আগ্নেয়গিরির যখন অগ্নুৎপাত ঘটে, এই অগ্নুৎপাতের লাভার সাথে বেশ কিছু জলীয় বাষ্প এবং পানি বাইরের দিকে আসে, তো এটাও পৃথিবীর পানির একটা উৎস। তারপর ঘনীভূত পানি, ঘনীভূত হচ্ছে মেঘে, আমরা যে মেঘ দেখি, মেঘের মধ্যে যে পানিটা ঘনীভূত হয়ে আছে, মেঘটা কিন্তু পানি, বুঝছো? মানে এই যে আমরা পানির চক্র যে পড়ি না ছোটবেলা থেকেই, এই চ্যাপ্টারে অবশ্যই আছে। তো পানির চক্রের ফলে পৃথিবী ভূপৃষ্ঠের পানিগুলা বাষ্পীভূত হয়ে পরবর্তীতে ঘনীভূত হয়ে মেঘ গঠন করেছে, মূলত সেগুলো পানি। তো এটা হচ্ছে ঘনীভূত পানির অংশ। এবং এই যে পানিটা আছে, এখানে কয় শ্রেণী আছে, 1 2 3 4 5 6 7 8, এই 8 শ্রেণীর বা 8 উৎসের পানির সমষ্টি হচ্ছে সারা বিশ্বের সকল পানির আধার বা সকল পানির উৎস। এটা বুঝতে পেরেছি আশা করি। এবার এই যে পানিগুলো দেখলাম, তার মধ্যে কোন ধরনের পানির প্রাধান্য কতটুকু বেশি সারা বিশ্বে, তো সবচেয়ে বেশি পরিমাণে পানি আছে দেখো বরফ অবস্থাতে, এই যে এটা, তার মানে বরফ জমে আছে সারা বিশ্বের অধিকাংশ পানি, সারা বিশ্বে সবচেয়ে বেশি পরিমাণে পানি বরফ জমে আছে, ঠিক আছে? তাছাড়া স্বাদু পানি, মানে যেটা আমরা পান করতে পারি, পান যোগ্য যে পানি, সুপেয় পানি, এটা হচ্ছে 10.53 মিলিয়ন ঘন কিলোমিটার। বলবা যে পানির লেন্থ কি কখনো কিলোমিটারে মাপা হয়? এটা লেন্থ না, এই যে বলতেছে ঘন, ঘন হচ্ছে এখানে ভলিউম, আয়তন, বুঝছো? মানে পানির আয়তন হিসেবেই মাপা হয়। যেমন দেখবা যখন বৃষ্টি হয়, আবহাওয়া নিউজ তোমরা দেখো, যে বলবে যে আগামী 7 দিনের মধ্যে সারা বাংলাদেশে 20 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ বৃষ্টিপাতের যে পরিমাপ, এগুলা মিলিমিটার, সেন্টিমিটার, কিলোমিটার এভাবে পরিমাপ করা হয়। আর যখন তার ভলিউমটা বা আয়তনটা বের করা হয়, তখন অবশ্যই ঘন, কিউব এভাবে লেখা হয়। আচ্ছা, ভূপৃষ্ঠস্থ পানি, অর্থাৎ ভূপৃষ্ঠে অন্যান্য পানি যেগুলো আসলে স্বাদু পানি না, ধরো এমন হতে পারে যে কিছু লেক আছে বা হচ্ছে তোমার আরো আছে যার পানিগুলো আসলে সল্টি বা স্যালাইন, তো সেইগুলো হচ্ছে তোমার কতটুকু, সেগুলো আছে হচ্ছে 9.5 ঘন কিলোমিটার, মিলিয়ন ঘন কিলোমিটার। তারপর হচ্ছে বরফ তো বললাম 24.35 আছে। হ্রদের পানি, লেক, ঠিক আছে, 0.13, খুবই কম, লেকের পানি খুবই কম। তাছাড়া নদী, বায়ুমণ্ডল, মৃত্তিকা, জীবমণ্ডল, এগুলা 0.08 ঘন মিলিয়ন ঘন কিলোমিটার। তো সব মিলায় 44.59 মিলিয়ন ঘন কিলোমিটার পানি সারা বিশ্বে আছে, ঠিক আছে? আচ্ছা, তো এই চার্টটা একটু মনে রাখার চেষ্টা করো, যতটুকু সম্ভব মনে রাখার চেষ্টা করো। তো এভাবে একটু চার্ট ধরে তোমরা যদি একটু দেখতে থাকো, তো দেখা যাবে যে আমাদের পুরা যে লেখাপড়াটা, বিস্তারিত লেখাপড়াটা একটা জায়গাতে একটু সাম আপ হয়ে যাচ্ছে। এভাবে আমরা একটু মনে রাখবে এগুলো। তো পানির গুরুত্ব কি, এটা তোমাকে লিখতে বলতে পারে
গ নম্বর কোশ্চেনে বা ঘ নম্বর কোশ্চেনে নর্মালি এমন কোশ্চেন আসে সৃজনশীলের, যে পানির বা বায়ুমণ্ডলের গুরুত্বটা কি। তো 1 নম্বর হচ্ছে শিল্প প্রতিষ্ঠান। শিল্প প্রতিষ্ঠানে দুইভাবে কাজে আসে, একটা হচ্ছে শিল্পের কাঁচামাল হিসেবে, অর্থাৎ র ম্যাটেরিয়ালস হিসেবে, ঠিক আছে। শিল্পের কাঁচামাল হিসেবে পানির, সুপেয় পানির একটা গুরুত্ব আছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে শিল্পে যে ভারী যন্ত্রাংশগুলো ব্যবহার করা হয়, সেই যন্ত্রাংশগুলো ঠান্ডা রাখার জন্য সুপেয় পানির ব্যবহার আছে। তাহলে শিল্পের কাঁচামাল এবং যন্ত্র পরিচালনা, ঠিক আছে, এবং যন্ত্র পরিচালনা এই দুইটার জন্য কি দরকার? এই দুইটার জন্য প্রচুর পরিমাণে সুপেয় পানির প্রয়োজন। কৃষিকাজ, কৃষি সেচ বা কৃষিকাজ, এটা যেহেতু জীবের সাথে সম্পর্কিত, জীবনের সাথে সম্পর্কিত, মানে যেহেতু এটা উদ্ভিদের জীবনযাপন নিয়ে এটা চলে কৃষিকাজটা, তার মানে এখানে পানির গুরুত্ব অনেক বেশি। তো কারণ কি, জীবের জীবনের জন্য পানির গুরুত্ব অসীম, জীবের জীবনের জন্য। তো এখন এই যে আমরা কৃষিকাজ যে করি, যত গাছপালা চাষ করি, তো সবই তো জীব, তাই না? তো এদের জন্য অবশ্যই পানির প্রয়োজন আছে। খাবার পানি, আমরা যে পানিটা খাবার হিসেবে গ্রহণ করি। বিদ্যুৎ উৎপাদন করা হয়, জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, এটাকে কি বলা হয়? জলবিদ্যুৎ। এটা কিভাবে করা হয়? এটা হচ্ছে কোনো পাহাড়ি নদী যাদের ইয়াটা বেশি, মানে ফ্লোটা বেশি, স্রোতটা অনেক বেশি, এই স্রোত বরাবর বাঁধ দেওয়া হয়। এতে পানিগুলো কি হয়? ট্যাপ হয়ে যায়, আটকিয়ে যায়। তো তখন ওই বাঁধ থেকে একটা নির্দিষ্ট নিয়মে পানিগুলো ছাড়া হয় এবং ওই পানির স্পিডের মাধ্যমে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এগুলাকে জলবিদ্যুৎ বলে। যেমন বাংলাদেশে এগুলো আছে। এই যে বাংলাদেশে তোমার হচ্ছে কর্ণফুলী নদীতে, রাঙামাটির যে কাপ্তাই হ্রদ, সেখান থেকে কর্ণফুলী নদী উৎপত্তি লাভ করেছে। সেই কর্ণফুলী নদীতে বাঁধ দেওয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। ওকে, তারপর হচ্ছে মুক্তা চাষ। পানিতে মুক্তা চাষ করা হয়। স্বাস্থ্যকর স্থান দেখবা, যেখানে লেক অবস্থিত বা সমুদ্র অবস্থিত বা ভালো নদী অবস্থিত, তার আশেপাশের স্থানগুলো খুবই স্বাস্থ্যকর হয় বসবাসের জন্য। আচ্ছা, তারপর হচ্ছে পরিবহন ব্যবস্থা। পানিতে আমরা এই যে দেখি জাহাজ, ফেরি, লঞ্চ, নৌকা, স্টিমার, এগুলা দিয়ে আমরা কি করি? চলাচল করি। পৃথিবীতে যে ম্যাটেরিয়ালসের ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট হয়, সারা বিশ্বে যত পণ্য আমদানি রপ্তানি হয়, ঠিক আছে, তার সবই প্রায় সবই নৌপথে হয়ে থাকে, ঠিক আছে, বা সমুদ্র পথে হয়ে থাকে। ধরো যে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশ থেকে কি করবে? পেট্রোলিয়াম আমদানি করবে, তো ডেফিনেটলি সেটা হবে নৌপথে। বাংলাদেশ থেকে ধরো যে পোশাক আশাক বা কিছু রপ্তানি হবে, ডেফিনেটলি নৌপথে হবে। খুবই রেয়ার যে আকাশপথে হচ্ছে, আকাশপথে খুবই কম হয়ে থাকে। আচ্ছা, তারপর মৎস্য চাষ। এটা তো মৎস্য চাষ তো পানি ছাড়া কল্পনা করা যায় না, এটা ইম্পসিবল। তো মৎস্য চাষের জন্য পানির গুরুত্ব আছে। আচ্ছা, তো এবার আমরা পৃথিবীর সাগরগুলো দেখব। যেহেতু পৃথিবীর সাগর, মহাসাগর, এগুলোতে ভালো সংখ্যক পানির আধার আছে। আচ্ছা, এখানে কোশ্চেন করছো, বলছো স্যার জিওগ্রাফি ফার্স্ট পেপারের 1 থেকে 5 অধ্যায়গুলো আর ক্লাস কবে নেবেন, আর সেকেন্ড পেপারের অধ্যায়গুলো আর ক্লাস। ওকে, বলি শোনো, তুমি যদি আমাদের এই পেজে নিয়মিত ক্লাস করে থাকো, ফার্স্ট পেপারের 1 থেকে 5 এই ক্লাসগুলো হয়েছে, ঠিক আছে? তুমি একটু খেয়াল করবা, এই ক্লাসগুলো হয়েছে। আর হচ্ছে সেকেন্ড পেপারে আমরা হচ্ছে এমন বিস্তারিত ক্লাস নিব না। সেকেন্ড পেপারে আমরা হচ্ছে করব, তোমার সিকিউ এমসিকিউ সলভ ক্লাস করব, কারণ সেকেন্ড পেপার হচ্ছে সম্পূর্ণ ডেসক্রিপটিভ। এত ডেসক্রিপটিভ পড়াইলে তোমাদের মাথায় থাকবে না, বাট সিকিউ এমসিকিউ স্টাইলে পড়াইলে তোমাদের বিষয়গুলো মাথায় থাকবে, যে এত বেশি আলোচনা এখান থেকে কেমনে কোশ্চেন হবে। তো আমরা সেভাবে যাব সেকেন্ড পেপারের জন্য। ফার্স্ট পেপারের জন্য বিস্তারিত প্লাস সিকিউ এমসিকিউ দুইটাই করব, ঠিক আছে? তো তোমরা একটু খেয়াল রেখো। আর যেটা বললাম যে খেয়াল রাখা তো কষ্ট হয়ে যাবে, তোমরা একটু কাজ করো, কষ্ট করো। তুমি গুগলে গিয়ে বা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবা bdsoi.com, আমাদের ওয়েবসাইটে গিয়ে এই যে প্রত্যাবর্তন ব্যাচ, ওইখানে গিয়ে ক্লিক করবা। এমনিতে টাকা বাদে এখানে এনরোল করতে পারবা, নিয়ে ওখানে কোর্স আউটলাইন পেয়ে যাবা। তো কোর্স আউটলাইনটা তুমি তোমার কাছে রাখবা, ঠিক আছে, ডাউনলোড করে রাখবা। এবার ওইখানে তুমি খেয়াল করবা যে কোন ক্লাসটা কোন তারিখে কয়টায় হচ্ছে, লেখা আছে রুটিনে, ঠিক আছে? এটা রুটিন, কোর্স আউটলাইন মানে রুটিন। তো ওই রুটিন দেখে দেখে তুমি আমাদের ক্লাসগুলো করবা। কি বুঝতে পারছো? তাছাড়া হবে না। আচ্ছা, আর আয়শা, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের আগের অধ্যায়ের ক্লাসগুলো নিয়েছেন আপনারা? ডেফিনেটলি ক্লাস হয়েছে, ক্লাস হচ্ছে। তোমরা আমাদের পেজে ক্লাসগুলো পাবা। এর জন্য একটু নিয়মিত হয়েও, এটা পিছন দিকে যাইও, ক্লাসগুলো আছে। আচ্ছা, আর বাকি ক্লাসগুলো যদি করতে চাও, এখনো কিন্তু এই যে চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে বা ওই যে বললে 1 থেকে 5 হয়ে গেছে, ওইগুলোর উপরে কিন্তু সিকিউ এমসিকিউ সলভ আবারও ক্লাস হবে। তো এর জন্য তুমি কোর্স আউটলাইনটা ডাউনলোড করে নিজের কাছে রাখো, বুঝছো? আচ্ছা, ওকে। তো এবার পৃথিবীর সাগরগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে সাগর হলো সাধারণত মহাদেশের উপকূল ভাগে মহাসাগরের প্রান্তে অবস্থিত জলভাগ। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে সাগর কাকে বলে, তোমাকে ডেফিনেশন জিজ্ঞাসা করতে পারে না তোমার সৃজনশীলের ক নম্বরে? সাগর কাকে বলে এই ডেফিনেশন যদি তোমাকে জিজ্ঞাসা করে, তো তুমি সার্টেইনলি আনসার করবা হচ্ছে এটা,
ঠিক আছে, তুমি সার্টেনলি আনসার করবা এটা, যে কি সাগর হলো সাধারণত মহাদেশের উপকূল ভাগে, তার মানে মহাদেশের উপকূল ভাগ মানে কি, উপকূল ভাগ হচ্ছে ভূমি যেখানে গিয়ে সমুদ্রে মিশেছে, অর্থাৎ মহাদেশ যেখানে গিয়ে সমুদ্রে মিশেছে সেখান থেকে শুরু করে মহাসাগরের আগ পর্যন্ত। ঠিক আছে, তুমি তুমি মানচিত্রে দেখবা যে ধরো যে এটা হচ্ছে এই যে ইন্ডিয়া, তারপর এখানে হচ্ছে বাংলাদেশের অবস্থান, এই যে মিয়ানমার হয়ে গেছে, তো এইখানে হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, তাই না, বে অফ বেঙ্গলটা হচ্ছে এইখানে, তাই না, আর এইখানে এসে কি হয়ে গিয়েছে, এইখানে এসে ভারত মহাসাগর হয়ে গেছে না, ভারত মহাসাগর হয়ে গেছে এইখানে এসে। তো এখন এই যে মহাসাগরের প্রান্তে এবং এই যে মহাদেশ আছে, মহাদেশের উপকূল ভাগে, ঠিক আছে, মহাসাগরের প্রান্তে এবং মহাদেশের উপকূল ভাগে সাগরের অবস্থান হয়ে থাকে, যে জলভাগের অবস্থান সেটাই হচ্ছে সাগর। আর বাংলাদেশের বঙ্গোপসাগর, এটা হচ্ছে বঙ্গ উপসাগর, এটা কিন্তু সাগর নাম মূলত, এটা হচ্ছে উপসাগর, বুঝছো। যে উপসাগর কাকে বলে, উপসাগর হচ্ছে যার 3 দিকে ভূমি এবং 1 দিকে উন্মুক্ত জলরাশি, তাকে বলে উপসাগর। এর দেখো এইদিকে ইন্ডিয়া, এইদিকে মিয়ানমার, থাইল্যান্ড, এইসব দেশগুলা, এইদিকে বাংলাদেশ, মানে 3 দিকেই হচ্ছে ভূমি, শুধুমাত্র 1 দিকে উন্মুক্ত জলরাশি ভারত মহাসাগর, এই কারণে এটাকে বলা হয় উপসাগর, বে। তুমি এটা খেয়াল করবা, যেটার নাম কি, এটার নাম হচ্ছে বে অফ বেঙ্গল, তাই না। আচ্ছা, তো সাগরের ইংরেজি কি, বে, সাগরের ইংরেজি সি, তাই না। আচ্ছা, বে হচ্ছে উপসাগর, বে অথবা গালফ, এগুলো হচ্ছে উপসাগর, ঠিক আছে। তো বঙ্গোপসাগর হচ্ছে একটা উপসাগর, এটা জেনে রেখো, এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে এমসিকিউতে, যে বঙ্গোপসাগর মূলত কি দিবে, সাগর, মহাসাগর, উপসাগর, এমন দিবে তোমাকে। তো অপশন কত যখন সাগর আছে, তোমার তো মাথা নষ্ট, যে আর এটা তো সবাই জানে বঙ্গোপসাগর আমাদের একটা সাগর, এটা আমি কেন অন্যটা হবে, খুব সহজ কোশ্চেন করছে, ডেফিনেটলি না, তুমি ভুল উত্তর করে ফেলেছো, এটা হচ্ছে উপসাগর। আচ্ছা, এ জলভাগ প্রাকৃতিক ভূপ্রকৃতি দ্বারা মহাসাগর হতে আংশিকভাবে বিচ্ছিন্ন, যেমন জাপান সাগর, দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর, অক্সট্রাক সাগর, বেরিং সাগর ইত্যাদি। বলতেছে প্রাকৃতিক ভূপ্রকৃতি দ্বারা মহাসাগর হতে বিচ্ছিন্ন। তো এখন এই মহাসাগর থেকে এটা কিভাবে বিচ্ছিন্ন, এখানে হতে পারে কোনো দ্বীপ আছে, হতে পারে কোনো শৈলশিরা আছে, অনেক কিছু থাকতে পারে, কোনো রিজ বা হচ্ছে তোমার শৈলশিরা তো হচ্ছে রিজ, কোনো গিরিখাত আছে, ক্যানিয়ন আছে, বা কিছু একটা আছে যেটা মহাসাগর থেকে পৃথক করে রেখেছে সাগরটাকে। বুঝতে পারছো এটা? ওকে। আচ্ছা, পার্শ্ববর্তী মহাদেশের প্রভাবে যেমন, এটা বানানটা একটু ভুল হয়েছে, এটা হবে যেমন, যেমন শুষ্ক শীতল বায়ু, অতিরিক্ত নদীবাহিত পানির প্রবাহ, এগুলো হচ্ছে সাগরের বৈশিষ্ট্য। উন্মুক্ত সাগরের সাথে সীমিত সংযোগ থাকে এটার, এবং অতিরিক্ত বাষ্পীভবন অথবা অধিক বৃষ্টিপাত মূলত সাগরগুলোতে সংঘটিত হয়ে থাকে। আচ্ছা, তো পৃথিবীতে যে গুরুত্বপূর্ণ সাগরগুলো আছে তার একটা চার্ট দেওয়া আছে, তো এভাবে চার্ট আকারে তোমরা যদি দেখে রাখো, এবং এখানে সবগুলো যে মুখস্থ করতে হবে তা না, আমি গুরুত্বপূর্ণগুলো মার্ক করে দিব, আর যারা চাও যে আরো বেশি পড়বো, আরো বেশি জানবো, তাদের জন্য ডেফিনেটলি চার্টটা তো থাকতেছে, স্লাইড তোমরা পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে। ওকে, তো প্রথমে বলতেছে দক্ষিণ চীন সাগর। এই দক্ষিণ চীন সাগর পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাগর, মানে সাগরগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর। কেন? কারণ দক্ষিণ চীন সাগরের নিচে, অর্থাৎ এর নিচে যে ভূমি আছে, এই ভূমিতে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ আছে, এবং এই খনিজ সম্পদগুলো এখনো বলতে গেলে কেউ ছুঁয়েও দেখে নাই, মানে একদম ইনট্যাক্ট অবস্থাতে আছে, ঠিক আছে। তো এর নিচে বিভিন্ন রেয়ার মিনারেলস আছে। রেয়ার মিনারেলস বলতে আমরা কি বুঝি, যে মিনারেলসগুলো খুব বেশি পাওয়া যায় না, রেয়ার। যেমন সিলিকন, সিলিকনের সারা বিশ্বের যে যোগান তার অধিকাংশই এই সাগরের নিচে আছে, বাট এটা কেউ ছুঁয়ে দেখে না এখনো। অর্থাৎ এটা নিয়ে প্রেডিকশন করা হয় যে দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ যারা রাখবে, ভবিষ্যতে বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে। তো এই কারণে চীন, জাপান, রাশিয়া সবাই দক্ষিণ চীন সাগরের কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্বে জড়িত, ঠিক আছে। আচ্ছা, এই দক্ষিণ চীন সাগরের আয়তন দেখো 29,74,600 বর্গ কিলোমিটার, যেটা দেখো সবার চেয়ে বড়, ঠিক আছে। তার মানে এটা সারা বিশ্বের বৃহত্তম সাগর। এর গড় গভীরতা 1464 মিটার এবং সর্বোচ্চ গভীরতা 5514 মিটার। দেখো, গড় গভীরতা বা সর্বোচ্চ গভীরতা এটা সবাইকে ছাড়িয়ে যায়নি, বাট আয়তনে সবাইকে ছাড়িয়ে গিয়েছে। এবং যেহেতু এটা এত গুরুত্বপূর্ণ, তার অর্থনৈতিক গুরুত্ব বা তার আয়তন সবার চেয়ে বেশি, এই কারণে হলেও তোমাকে দক্ষিণ চীন সাগরটা একটু ভালো গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। ওকে, তারপর ক্যারিবিয়ান সাগর। ক্যারিবিয়ান সাগরের এটা হচ্ছে আয়তনটা মনে রাখো তোমরা, 25,15,900 বর্গ কিলোমিটার, জাস্ট আয়তন মনে রাখলেই হবে। ভূমধ্য সাগরের আয়তনটা ডেফিনেটলি মনে রাখবা, এটা 25,09,900। তাছাড়া বেরিং সাগর, মেক্সিকো, ওক্সটক, জাপান সাগর, এইগুলা এত বেশি মনে রাখতে হবে না, বাট ডেফিনেটলি যার গভীরতা সবচেয়ে বেশি, সর্বোচ্চ গভীরতা দেখো কত আছে, 7,492, যেটা আর নাই। তো এইটা যেহেতু সবচেয়ে গভীর ক্যারিবিয়ান সাগর, সেই হিসেবে এর গভীরতাটা মনে রাখতে হবে। তাহলে বুঝতে পারতেছো যে এত এত সাগর, এর সবকিছু কিন্তু মনে রাখতে হয় না, এর কয়েকটা জিনিস মনে রাখলে হয়, ঠিক আছে।
তো একটা জিনিস তাহলে তোমাকে যদি কোশ্চেন করে খ নম্বরে, এখন তোমাকে যদি কোশ্চেন করে সৃজনশীলের যে সাগর এবং উপসাগরের মধ্যে পার্থক্য কি, তো তুমি কি লিখবা যে সাগর হলো সাধারণত মহাদেশের উপকূল ভাগে মহাসাগরের প্রান্তে অবস্থিত জলভাগ, এবং উপসাগর হলো সেই সকল সাগর যার 3 দিকে ভূমি এবং একদিকে উন্মুক্ত জলরাশি। বুঝতে পারছো? কতটা বুঝতে পারছো? এভাবে তোমাকে আনসার করতে হবে। আবারও আমি বলি, সাগর হচ্ছে সাধারণত মহাদেশের উপকূল ভাগে মহাসাগরের প্রান্তে অবস্থিত জলভাগ, আর উপসাগর হচ্ছে সেই সব সাগর যার 3 দিকে ভূমি এবং একদিকে উন্মুক্ত জলরাশি। কি বুঝতে পারছো এবার? তার মানে উপসাগরগুলো ডেফিনেটলি সাগরের মতোই, বাট তার একটা স্পেসিফিক বৈশিষ্ট্য হচ্ছে 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত। ঠিক আছে? আচ্ছা, এবার পৃথিবীর মহাসাগর নিয়ে আমরা পড়বো, মহাসাগরগুলো বিস্তারিত পড়বো। এখানে একটা চার্ট দেওয়া আছে, চার্ট দেখার পর আমরা বিস্তারিত চলে যাব। তো বলতেছে বায়ুমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ লবণাক্ত পানিরাশিকে মহাসাগর বলা হয়। দেখো এখানে অ্যাডিশনালি বলা হয়েছে লবণাক্ত। তো তোমরা বলবা যে সাগর কি লবণাক্ত না, বা হচ্ছে উপসাগর কি লবণাক্ত না? ডেফিনেটলি সবগুলাই লবণাক্ত, বাট মহাসাগরের মতো লবণাক্ত অন্য কোনো কিছু হয় না। তুমি যদি কখনো সমুদ্রের পানি মুখে নাও, আমাদের বঙ্গোপসাগরের পানি তুমি যদি মুখে নাও, এত বেশি সল্টি, এত বেশি স্লাইম, তুমি কল্পনা করতে পারবে না। মানে মনে হবে যে একটা চায়ের কাপের মধ্যে যতটুকু পানি থাকে তার মধ্যে কেউ 1 কেজি লবণ মিশাই ফেলছে, এত বেশি সল্টি আমাদের বঙ্গোপসাগর। তো এটা বলা হয় যে বঙ্গোপসাগর একটা উপসাগরের পানি এতটা সল্টি না, মানে এটা বলা হয়। আচ্ছা, তার মানে এত বেশি সল্টি না হওয়ার পরেও যদি এমন হয়, তাহলে মহাসাগরের পানিগুলো কত সল্টি, কত স্যালাইন। বুঝতে পারছো? তো এদের পানি এত লবণাক্ত যে কারণে এখানে লবণাক্ত স্পেসিফিকভাবে লেখা হয়েছে। তো পৃথিবীতে 5টা মহাসাগর আছে: প্রশান্ত, আটলান্টিক, ভারত, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। তো তোমরা এই যে উত্তর মহাসাগর বলে দক্ষিণ মহাসাগর বলে নাম আছে, উত্তর মহাসাগরের নাম হচ্ছে আর্কটিক এবং দক্ষিণের নাম হচ্ছে অ্যান্টার্কটিক। অ্যান্টার্কটিকা হচ্ছে মহাদেশ আর অ্যান্টার্কটিক হচ্ছে মহাসাগর। তো এখানে আয়তন অনুসারে সাজানো হয়েছে, বাট এই জায়গাতে এলোমেলো করা হয়েছে সিরিয়ালটা মেনটেন করার জন্য। তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর, যার আয়তন 16,62,00,000 বর্গ কিলোমিটার। জাস্ট ইমাজিন বাংলাদেশের চেয়ে কত বড় হতে পারে, তুমি জাস্ট ইমাজিন করো। বাংলাদেশ হচ্ছে 1.5 লক্ষ কিলোমিটারের চেয়ে কম, 1.5 লক্ষ বর্গ কিলোমিটারের চেয়ে কম, 1,47,570, আর এটা 16 কোটি। জাস্ট ইমাজিন করো কত বড়। অর্থাৎ 1 কোটি হইলেই বাংলাদেশ 66টা লাগবে, 66 আরো বেশি, 70টা মতো লাগবে। 70টা বাংলাদেশ হইলে 1 কোটি বর্গ কিলোমিটার হবে। তাহলে 16 গুণ 70 কত হয়? প্রায় 1100-1200টা বাংলাদেশ লাগবে প্রশান্ত মহাসাগরের সমান হইতে। ঠিক আছে? মানে হিউজ এটা। এর গর্ভগভীরতাটা মনে রাখবা, যেটা সবার বড়, 3,939 মিটার গর্ভগভীরতা। প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড়। এবং প্রশান্ত মহাসাগর দেখতে কেমন বলো তো? প্রশান্ত মহাসাগর দেখতে কেমন? প্রশান্ত মহাসাগর দেখতে অনেকটা এ বর্ণের মতো। ঠিক আছে? অনেকটা এ বর্ণের মতো দেখবা এমন প্রশান্ত মহাসাগর। মাঝে শুরু হয়েছে, তারপর দুই দিকে এর নিরক্ষরেখার যেখানে এসে মিলেছে এখানে সবচেয়ে বেশি প্রশস্ত হয়েছে। এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। তারপর আটলান্টিক মহাসাগরের আকৃতি হচ্ছে এস আকৃতির। ঠিক আছে? প্রশান্ত হচ্ছে এমন। এ না, এটাকে তোমরা বলবো ত্রিভুজ আকৃতির অনেকটা। ঠিক আছে? দেখবো প্রশান্ত মহাসাগর অনেকটা এমন। আচ্ছা, আর এস আকৃতির হচ্ছে আটলান্টিক মহাসাগর, যা আয়তন হচ্ছে 8,65,00,000 বর্গ কিলোমিটার। মনে রাখতে পারো আয়তনটা, গভীরতাটা দরকার নাই, জাস্ট আয়তনটা মনে রাখবা। ঠিক আছে? আয়তনটা মনে রাখবা, গভীরতা দরকার নাই, গভীরতাটা দরকার নাই। ওকে। ভারত মহাসাগর 3 নম্বরে, এর আয়তন মনে রাখতে পারো, প্রথম 3টার আয়তন মনে রাখবা। 7,64,00,000 বর্গ কিলোমিটার। এর গভীরতা দরকার নাই, 3,839 মিটার। এবার দক্ষিণ মহাসাগরটা বড় উত্তরের চেয়ে, বাট এখানে উত্তর দক্ষিণ মানে উচ্চারণের সুবিধার জন্য আমি একটু আগে পরে করে লিখেছি। বাট এটা মনে রাখো যে পৃথিবীর মহাসাগর 5টার নাম কি কি, এদের হচ্ছে আয়তন বা এদের হচ্ছে গড় গভীরতা কিছুই মনে রাখতে হবে না, বাট মনে রাখতে হবে যে এটা ক্ষুদ্রতম। এই যে উত্তর মহাসাগর, এটা হচ্ছে ক্ষুদ্রতম, এই বিষয়টা একটু মনে রাখতে হবে। কি বুঝতে পারছো? এটা হচ্ছে ক্ষুদ্রতম, এটা মনে রাখতে হবে। তাহলে বৃহত্তম হচ্ছে প্রশান্ত এবং ক্ষুদ্রতম হচ্ছে কি আর্কটিক বা উত্তর। তাহলে এই 3টা নাম, আর্কটিক, আটলান্টিক, অ্যান্টার্কটিক, হ্যাঁ আরো একটা নাম আছে অ্যান্টার্কটিকা। এই 4টার নাম যাতে এলোমেলো না হয়। আটলান্টিক মহাসাগর, আর্কটিক মহাসাগর, অ্যান্টার্কটিক মহাসাগর, বাট অ্যান্টার্কটিকা হচ্ছে মহাদেশ। ঠিক আছে? ওকে। তো এবার আমরা পৃথিবীর মহাসাগর নিয়ে আলোচনা শুরু করবো। যে ভূপৃষ্ঠের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো মহাসাগর। এই মহাসাগরগুলো বিস্তার, গভীরতা, পানিরাশি, এর তলদেশের ভূপ্রকৃতি সবকিছু বৈচিত্র্যপূর্ণ। আবার প্রতিটি মহাসাগরের মধ্যে উক্ত বিষয়গুলোতে রয়েছে যথেষ্ট পার্থক্য। নিচে এই মহাসাগরগুলোর বিস্তারিত আলোচনা হবে। প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশেন যেটাকে বলা হয়, তো এটার আলোচনাটা দেখো, তোমাদের পরীক্ষাতে আসবে এগুলা, বুঝছো? একটা চিত্র দিবে। আমরা যখন সিকিউ প্র্যাকটিস করবো ডেফিনেটলি এগুলা প্র্যাকটিস করবো, বুঝছো?
তো এখন আমি জাস্ট একটু বলতেছি কিভাবে কোশ্চেনটা একটা চিত্র দিবে তোমাকে, চিত্র দিয়ে একটা মহাসাগরে লিখবে এ, একটাতে লিখবে বি, কোনটাতে লিখবে সি, দিয়ে বলবে উদ্দীপকের চিত্রের বি জলরাশিটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ধরো প্রশান্ত মহাসাগর যে এখানে, প্রশান্ত মহাসাগর কোথায় বলো তো? প্রশান্ত মহাসাগর হচ্ছে, তুমি যদি মানচিত্র দেখো, আমরা নর্মাল যে মানচিত্রগুলো ব্যবহার করি, মানচিত্রের সর্ববাম এবং সর্বডানের যে জলরাশিগুলো দেখা যায় এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, তার মানে মানচিত্রটাকে দুই ভাগ করে ফেলে, যেহেতু আমরা বাংলাদেশকে মাঝখানে রেখে মানচিত্র তৈরি করেছি, তো এটা হচ্ছে দুই ভাগ করে ফেলে। ঠিক আছে, মানে ঠিক চায়নার ডান দিকে, তোমরা খেয়াল করবা, চায়না তো চিনো তোমরা মানচিত্রে, চায়নার ডান দিকে, আবার এই দিকে মানে হচ্ছে বা দিকে তাকাইলে ওই যে আর্জেন্টিনা ব্রাজিল যেদিকে আছে ওর বা দিকে। ঠিক আছে, মানে ল্যাটিন আমেরিকার বা দিকে, আবার চায়নার ডান দিকে, এই জায়গাটা হচ্ছে তোমার, এই দুইটা জায়গা হচ্ছে প্রশান্ত মহাসাগর। পৃথিবী যেহেতু গোল, দুইটা আবার একসাথে মিলে যায়। আচ্ছা, তো প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর সর্ববৃহৎ মহাসাগর। এই মহাসাগরের অবস্থান এশিয়া ও আমেরিকার মধ্যবর্তী স্থানে। তাহলে অবস্থানটা কোথায়? এশিয়া মহাদেশ এবং আমেরিকা মহাদেশের মধ্যবর্তী স্থানে। ওই যে বললাম চায়নার ডান দিকে, তার মানে এশিয়ার এক সাইড পাচ্ছে, আবার ওই যে তোমার উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা দুইটাই কিন্তু তোমার একদিকে প্রশান্ত মহাসাগর আছে। তার মানে কি হচ্ছে, এটা আমেরিকা, বোথ আমেরিকা, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা দুইটা, এবং আরেকদিকে হচ্ছে এশিয়া, এই দুইটাকে কানেক্ট করতেছে, ইউরোপের সাথে সংযোগ নাই। মহাসাগরের পশ্চিমে এশিয়া মহাদেশ এবং পূর্বে উত্তর ও দক্ষিণ আমেরিকা অবস্থিত। প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর মধ্যে গভীরতম মহাসাগর। সমগ্র ভূপৃষ্ঠে প্রায় 35% জুড়ে এর বিস্তৃতি, মোট আয়তন 16,62,00,000 বর্গ কিলোমিটার, যা ভূপৃষ্ঠের সমগ্র জলভাগের প্রায় 45% স্থান জুড়ে বিস্তৃত। এর সর্বোচ্চ গভীরতা 10.79 কিলোমিটার এবং গড় গভীরতা প্রায় 4,270 মিটার। আকৃতি অনেকটা অসম ত্রিভুজের মতো, ওই যে কিছুক্ষণ আগে বললাম এটা অনেকটা ত্রিভুজের মতো দেখতে, এবং অসম ত্রিভুজ মানে ওই যে বিষমবাহু ত্রিভুজ বলেছিলাম আমরা, যে তিন বাহুর কোনোটাই সমান নয়, অনেকটা এমন যে তিন বাহু কোনোটাই সমান নয়, বাট এটা ত্রিভুজের মতো দেখতে। আচ্ছা, এই ত্রিভুজের শীর্ষদেশ বেরিং প্রণালীতে। কোথায় বেরিং প্রণালী জানো? বেরিং প্রণালী হচ্ছে রাশিয়াতে। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের আলাস্কার মধ্যে যে প্রণালী, এটা হচ্ছে বেরিং প্রণালী। আচ্ছা, তোমাদেরকে একটু মানচিত্রে কি দেখাবো? আচ্ছা, একটু জাস্ট তোমাদেরকে মানচিত্রে দেখানো ট্রাই করি। হ্যাঁ, আচ্ছা দেখো, জাস্ট একটু খেয়াল রাখো, আমরা একটু মানচিত্রে চলে যাব। ক্লাসের মাঝে আমি একটু মানচিত্রে ঘুরে আসি। আমি এখানে লিখি যে হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ। হ্যাঁ, ওয়ার্ল্ড ম্যাপ। ওকে, দেখো ওয়ার্ল্ড ম্যাপ আমরা যদি হচ্ছে ইমেজ নিই, না হলে তোমরা বুঝতে পারবা না। আচ্ছা, এই ইমেজটা আশা করি দেখা যাবে। হ্যাঁ, এটাতে দেখা যাবে। ওকে, তো এটা কি দেখা যাচ্ছে? যদিও খুবই ছোট। আচ্ছা, এতে আশা করি বোঝানো যাবে। দেখো, এই যে যুক্তরাষ্ট্রের আলাস্কা, বুঝছো? এই যে যুক্তরাষ্ট্রের আলাস্কাটা হচ্ছে এইখানে, এই যে আলাস্কা, আর এটা হচ্ছে রাশিয়া। ফাইন, ওকে। তো পৃথিবী যেহেতু গোল, তো দুইটা পার্ট তো মিলে যাবে, তাই না? তো এই যে এই অংশটা, এইখান থেকে প্রশান্ত মহাসাগর শুরু হচ্ছে, যে এই জায়গাটা, এইখানটা কিন্তু একই জায়গা, বুঝছো? মানে এই দুইটা জায়গা একই জায়গাতে, একদম ক্লোজ, ছোট জায়গাতে এসে মিলেছে, জুম হয়েছে। ঠিক আছে, তো এই যে জুম হচ্ছে, এইখানের নিচ থেকে হচ্ছে প্রশান্ত মহাসাগর, আর উপরে হচ্ছে আর্কটিক মহাসাগর। ঠিক আছে, তো এখান থেকে প্রশান্ত শুরু হলো, প্রশান্ত নিচে নামতেছে। তো দেখবা যে এইখানে এই বরাবর, মানে এই যেখানে শুরু হয়েছে না, এই বরাবর হচ্ছে পৃথিবীর নিরক্ষরেখা, এই বরাবর। যদিও এইখানে লাইন টানা যাবে না, এটা ফটো, জাস্ট একটা ফটো মেন করেছি। তো এই বরাবর হচ্ছে পৃথিবীর নিরক্ষরেখা। ঠিক আছে, এই যে আমি হচ্ছে তোমাদেরকে দেখাই, আমার পেনটা কোথাও দেখতে পাচ্ছ? এই যে ঠিক মধ্য আমেরিকা, এই দিকে হচ্ছে আফ্রিকার মাঝ বরাবর, এই দিকে হচ্ছে যে ইন্দোনেশিয়া ফিলিপাইন্স, এই বরাবর হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা বরাবর প্রশান্ত মহাসাগর সবচেয়ে প্রশস্ত। দেখো, এইখানে সবচেয়ে বেশি প্রশস্ত, আবার এইখানে নিরক্ষরেখা বরাবর সবচেয়ে বেশি প্রশস্ত। ঠিক আছে, এরপরে কি আবার শুরু হয়ে গিয়েছে। আর এইখানে শুরু হয়েছে কোথা থেকে? বেরিং প্রণালী থেকে। আমি তোমাদেরকে আরেকটা চিত্র দেখাই, যেটাতে এই বেরিং প্রণালীটা স্পষ্ট বোঝা যায়। ঠিক আছে, বেরিং বোঝা যাবে স্পষ্ট কোথায়? বেরিং বোঝা যাবে তোমাদের একটু বোঝানোর জন্য, মানে বিভিন্ন ফটো দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা মনে করো না যে না পড়া এটা করতেছে কেন। মানচিত্র তো তোমাদের কাছে আছে ডেফিনেটলি, আমি ধরে নিচ্ছি। এইটা দেখো, তুমি খেয়াল করো, এই মানচিত্রটা একটু খেয়াল করো। দেখো, এই যে আলাস্কা যুক্তরাষ্ট্রের, এইখানে দেখছো একটু তোমার ইয়া কালার আসছে, পিঙ্কিশ কালার আসছে। এই পিঙ্কিশটা কিন্তু এই রাশিয়ার, বুঝছো? এই রাশিয়ার এই অংশটা হচ্ছে এইখানে, মানে এই দুইটা দেশ একদম জুম হয়ে মিশেছে, বুঝছো? এইখানে যে প্রণালী, এটা হচ্ছে বেরিং প্রণালী। এইখান থেকে শুরু হয়েছে প্যাসিফিক ওশান,
বুঝছো? এবং এই যে দেখো 0 ডিগ্রি লাইনটা বুঝতে পারতেছো তোমরা? আশা করি কিচ্ছু বুঝতে পারতেছো না 0 ডিগ্রি লাইনটা কোথায়। এই যে দেখো 0 ডিগ্রি লাইন, এই যে আমার পেন যেখানে আছে এটা হচ্ছে 0 ডিগ্রি লাইন। এই 0 ডিগ্রি লাইন বরাবর হচ্ছে এখানে সবচেয়ে বেশি প্রশস্ত প্রশান্ত মহাসাগর, ঠিক আছে? তাহলে এটা এটা এখন বুঝতে পারলা, তাই না? এটা এখন বুঝতে পারলা, ওকে। তাহলে আমরা যেখানে ছিলাম সেইখানে ফিরে যাই, ওকে। আচ্ছা, তো তোমরা তোমরা হচ্ছে এত এগুলো মুখস্থ করবো স্যার? এগুলো মুখস্থ করতে হয় না, এগুলো পড়লে মনে থাকে, এটা বুঝে বুঝে পড়বা। মানচিত্র ধরে এমনি পড়লে জীবনে মনে থাকবে না, মানচিত্র ধরে, বুঝছো? এই যে আমি যেভাবে মানচিত্র ওপেন করলাম না, এই যে আমি যেভাবে মানচিত্র ওপেন করলাম, তো তুমি মানচিত্র এভাবে তোমার সামনে নাও, ঠিক আছে? আমার এখানে ম্যানুয়াল মানচিত্র নাই, আমি এখানে গুগলে গিয়ে মানচিত্র বের করলাম, তো তোমার কাছে তো ম্যানুয়াল মানচিত্র আশা করি থাকবে, তাই না? তুমি হচ্ছে মানচিত্র কিনে ফেলো, নিয়ে মানচিত্র ধরে ধরে তারপর পড়ো, ওকে। তো এবার আমরা এটা তো আমরা পড়তে পারলাম যে বেরিং প্রণালী থেকে শুরু হয়েছে এবং ক্রমশ দক্ষিণ দিকে অধিক প্রশস্ত হয়েছে এবং নিরক্ষরেখা বরাবর সবচেয়ে বেশি প্রশস্ত হয়েছে। নিরক্ষরেখার নিকট সর্বাধিক প্রশস্ত, এটা যেটা তোমাদেরকে বলেছি কিছুক্ষণ আগে, ওকে। সেখানে পূর্ব পশ্চিমের বিস্তার প্রায় 16,300 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে বিস্তার প্রায় 15,160 কিলোমিটার। বিখ্যাত ভ্রমণকারী এবং পর্তুগিজ নাবিক ম্যাগেলান ভ্রমণকালে পৃথিবীর এই সর্ববৃহৎ প্রশান্ত মহাসাগরে প্রবেশ করে এটিকে কোনো প্রকার ঝড় তুফানহীন শান্ত অবস্থায় দেখেন, যে কারণে তিনি এই মহাসাগরের নাম করেছিলেন দ্য প্যাসিফিক ওশেন, প্রশান্ত মহাসাগর। তাহলে কে নামকরণ করেছিলেন? ম্যাগেলান, ঠিক আছে? তিনি একজন পর্তুগিজ নাবিক। মনে থাকবে এগুলা, পড়বা। মুখস্থ করা বলতে বুঝে বুঝে পড়বা, মানচিত্র বুঝে বুঝে পড়বা। এখানে বলতেছে যে নিরক্ষরেখার নিকট এটি সর্বাধিক প্রশস্ত, এটা তুমি মানচিত্র দেখলে বুঝতে পারবা, তো বুঝে পড়ো, মনে থাকবে। আচ্ছা, এ মহাসাগরে বিভিন্ন দিকে ছোট বড় প্রায় 20,000-এর মতো দ্বীপ রয়েছে। তাহলে প্রশান্ত মহাসাগরের দ্বীপ সংখ্যা 20,000-এর মতো, এগুলো তো একটু মনে রাখতেই হয়, প্রায় মুখস্থই করতে হয়। এই দ্বীপগুলোর মধ্যে মহাসাগরের পূর্ব দিকে অ্যালুইশিয়ান এবং কলম্বিয়া ও চিলির উপকূলবর্তী দ্বীপপুঞ্জ সমূহ বিশেষভাবে উল্লেখযোগ্য। এর পশ্চিমে কিউরাইল, জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড প্রভৃতি বড় বড় দ্বীপ অবস্থিত। এগুলো সবই দ্বীপ রাষ্ট্র। মানচিত্র দেখবা, দেখবা এই দেশগুলোর অবস্থান তুমি বুঝতে পারতেছো, ঠিক আছে? দক্ষিণ পশ্চিমে কিছু ছোট ছোট দ্বীপপুঞ্জ রয়েছে, যেমন সলোমন দ্বীপপুঞ্জ, নিউ হেব্রাইডস, ফিজি, ক্যারোলিন, মার্শাল, গিলবার্ট, লাইন, বুজ ইত্যাদি, ঠিক আছে? তাহলে এর পশ্চিমে যে দ্বীপগুলোর কথা বলা হলো, এটা হচ্ছে পৃথিবীর মানচিত্র। পশ্চিম দিক কোন দিকে বলো তো মানচিত্রের? মানচিত্রের পশ্চিম দিক কোনটা? মানচিত্রের পশ্চিম দিক হচ্ছে বাঁ দিক, ঠিক আছে? তো এটা যদি প্রশান্ত মহাসাগর হয়, তাহলে বাঁ দিক, এই প্রশান্ত মহাসাগরের বাঁ দিক কিন্তু এইটা, বলবা যে ডান দিকে চলে গেলেন যে, না। প্রশান্ত মহাসাগর এইখানে তুমি আছো, এটা প্রশান্ত মহাসাগর মেইনলি। ডান দিক তো এই যে এটা হচ্ছে ডান দিক। এর বাঁ দিক, এখানে পৃথিবী শেষ হয়ে যাচ্ছে না? পৃথিবী শেষ মানে এইখানে গিয়ে উঠতেছে, তার মানে এইখানে। তার মানে এই দেখো, এখানে ফিলিপাইন্স বা হচ্ছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এইসব দেশগুলো সব এইদিকে অবস্থিত। তার মানে বুঝতে পারতেছো? তুমি ধরবা প্রশান্তটা এইখানে ধরবা, ওইখানে গিয়ে ধরবা না, তাহলে এলোমেলো হয়ে যাবে। প্রশান্তটাকে এইখানে ধরবা পৃথিবীর। এটা হচ্ছে প্রশান্তের পূর্ব দিক। উত্তর দিক, পশ্চিম মানে তুমি এই দিকে আসতে থাকবা, পৃথিবী শেষ হয়ে গেছে মানে এইখানে গিয়ে উঠতেছে। এইখানে এসে যে দ্বীপরাষ্ট্রগুলো আছে, পাপুয়া নিউগিনি, ফিলিপিন্স, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, নিউজিল্যান্ড, এগুলো সব হচ্ছে এখানে দ্বীপরাষ্ট্র। বুঝতে পারছো? মানচিত্রের গুরুত্ব অপরিসীম জিওগ্রাফি পড়তে গেলে। এই মানচিত্র তোমরা মনে হয় পুরোটা বুঝতে পারতেছো না। আমি হচ্ছে অন্য আরেকটা মানচিত্র নিই, দেখো। এটা আশা করি বুঝতে পেরেছো, একদম খারাপ ছিল না এটা। এখানে সবগুলো ওই যে পিছনে একটু ব্রাইট কালার, তো যে কারণে এটা এটা হচ্ছে একদম ব্রাইট না, এটা একটু ভালো বোঝা যাবে, ঠিক আছে? এটা ভালো বোঝা যাবে, বাট এটা পুরো পৃথিবী তো আসেই নাই। আচ্ছা, যাই হোক, তোমরা বুঝতে পেরেছো অনেকটা, ওকে। আচ্ছা, তো এবার আমরা প্রশান্ত মহাসাগরে দেখি যে প্রশান্ত মহাসাগরের চারদিকে বিভিন্ন প্রকৃতির ছোট বড় অনেকগুলো আগ্নেয় পর্বত রয়েছে। আগ্নেয় পর্বতগুলো প্রশান্ত মহাসাগরকে বেষ্টন করে আছে বলে একে প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেঘলা বলে। প্রশান্ত মেঘলা শব্দের অর্থ কি? মেঘলা মানে কোনো কিছুকে ঢেকে রাখা, আবরিত করে রাখা, তাই না? তো এখানে প্রশান্ত মহাসাগরে এত বেশি তোমার আগ্নেয় পর্বত রয়েছে যে অনেকটা প্রশান্ত মহাসাগরকে ঘিরে রেখেছে একটা জায়গাতে। তো এই কারণে এগুলাকে বলা হচ্ছে আগ্নেয় মেঘলা প্রশান্ত মহাসাগরে। এই মহাসাগরের পশ্চিম দিকে অক্সটক সাগর, পিত সাগর, পূর্ব চীন সাগর এবং উত্তর দিকে বেরিং সাগর প্রশান্ত মহাসাগরের মহীসোপানের অন্তর্ভুক্ত। আচ্ছা, এবার আসি আমরা আটলান্টিক মহাসাগর। বলতেছে যে আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। তাহলে আমরা চার্টে দেখেছি মানব জীবনের ওপর আটলান্টিক মহাসাগরের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মহাসাগরের পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ, পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ, উত্তরে গ্রিনল্যান্ড এবং দক্ষিণ মহাসাগর অবস্থিত।
এই মহাসাগরের আয়তন প্রায় 8,24,00,000 বর্গ কিলোমিটার, সর্বোচ্চ গভীরতা প্রায় 9,188 মিটার এবং গভীরতা প্রায় 3,962 মিটার। চার্টে দেখেছো এটা। এবং কোনটা কোন দিকে অবস্থিত তোমাদের একটু মানচিত্রে আবার দেখায়, যে মানচিত্রটা ওপেন করেছিলাম সেটা এই যে এটা আরেকটু ক্লিয়ার আমার কাছে মনে হচ্ছে। দেখো আটলান্টিক মহাসাগর কোনটা বলো? আটলান্টিক মহাসাগর হচ্ছে এই যে এটা, অনেকটা এস এর মতো না? দেখো তো, এভাবে এসে এভাবে এসে এভাবে চলে যাচ্ছে, অনেকটা এস আকৃতি, রাইট? এর পূর্ব দিক মানে এই সাইডটা, ডান দিকটা। তো পূর্ব দিকে কি অবস্থিত? পূর্ব দিকে হচ্ছে আফ্রিকা মহাদেশ অবস্থিত, ইউরোপ মহাদেশ অবস্থিত। এর পশ্চিম দিকে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ অবস্থিত। এর উত্তর দিকে গ্রিনল্যান্ড অবস্থিত, মানচিত্রের উপরের দিকে হচ্ছে উত্তর, এবং দক্ষিণ দিকে অ্যান্টার্কটিকা মহাদেশ অবস্থিত। তারপরে এইভাবে আমরা একটু আলোচনা করতে পারি যে একটা মহাসাগরের কোন দিকে কি অবস্থিত। ঠিক আছে, ওকে। এবার এটা তো আমরা পড়ে ফেললাম। এ মহাসাগরের আকৃতি অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো। তাহলে এস অক্ষরের মতো কেন সেটা আমরা দেখেছি সেখানে। নিরক্ষীয় অঞ্চলে মহাসাগরের বিস্তার সবচেয়ে কম, মাত্র 2600 কিলোমিটার। তো ওইটা ছিল মানে প্রশান্ত ছিল নিরক্ষীয়তে সবচেয়ে প্রশস্ত, আর এটা নিরক্ষীয়তে। নিরক্ষীয়টা কোন জায়গা? এই জায়গা না, এই যে এই জায়গা। এইখানে দেখো এটা সবচেয়ে সরু হয়ে গেছে, এইখানে অনেক প্রশস্ত, এখানে অনেক প্রশস্ত, বাট এইখানে সরু। তো প্রশান্ত মহাসাগর নিরক্ষতে সবচেয়ে প্রশস্ত, আর আটলান্টিক নিরক্ষরেখা বরাবর সবচেয়ে সরু। ঠিক আছে, দুইটা একটু উল্টা। আচ্ছা, সেখান থেকে উত্তর দক্ষিণের বিস্তার ক্রমশ বেড়েছে। উত্তর আটলান্টিকের সবচেয়ে বেশি বিস্তার 4,890 কিলোমিটার এবং দক্ষিণ আটলান্টিকের সর্বাধিক বিস্তার হচ্ছে 6,030 কিলোমিটার। আটলান্টিক মহাসাগরের দ্বীপের সংখ্যা অনেক কম। আয়তনে এই মহাসাগরটি দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হলেও গভীরতার দিক দিয়ে এর স্থান তৃতীয়, কারণ ভারত মহাসাগর আটলান্টিকের চেয়ে বেশি গভীর। প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোর বেশিরভাগ উত্তর আটলান্টিক মহাসাগরে। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে তেমন কোনো উল্লেখযোগ্য দ্বীপ নেই বললেই চলে। ব্রিটিশ দ্বীপপুঞ্জ, নিউফাউন্ডল্যান্ড মহাদেশীয় দ্বীপ দুটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত। উপকূল ভাগ যথেষ্ট ভগ্ন। তার মানে ব্রিটিশ দ্বীপপুঞ্জ যেটা, ব্রিটিশ দ্বীপপুঞ্জ মানে বুঝো, দেখায় তোমাদেরকে। এই যে এইখানে দেখো, এই যে এইখানটাতে দেখো, এইটা হচ্ছে ইংল্যান্ড, দেখতে পাচ্ছ? এই যে এইটা আমার হাত বরাবর দেখো, এখানে দাগ দেওয়া যাবে না। এইটা হচ্ছে ইংল্যান্ড। এই ইংল্যান্ড, এখানে একটা দেশ নাই। ইংল্যান্ড আছে, ওয়েলস আছে, স্কটল্যান্ড আছে, আয়ারল্যান্ড আছে। এই সব কিছুকে মিলে এটাকে বলা হয় ব্রিটিশ দ্বীপপুঞ্জ। ঠিক আছে, এই ব্রিটিশ দ্বীপপুঞ্জ কোথায়? এটা দেখো আটলান্টিক মহাসাগরের একটা দ্বীপ। ঠিক আছে, তো এটা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য দ্বীপ আটলান্টিক মহাসাগরের। ফাইন, আচ্ছা, তাহলে এটা তোমরা বুঝতে পারছো। মানচিত্র দেখে দেখে পড়বা, মানচিত্র দেখে দেখে বুঝে বুঝে পড়বা, পড়া খুব ইন্টারেস্টিং। আয়তনে ইউরোপ মহাদেশের ভূখণ্ডের মধ্যে ছোট কয়েকটি সাগর রয়েছে, যেমন কৃষ্ণ সাগর, মারমার সাগর, এজিয়ান সাগর, অ্যাড্রিয়াটিক, তাতার প্রণালী। পূর্ব প্রান্তের উল্লেখযোগ্য উপসাগর হলো আফ্রিকার পশ্চিম উপকূলে গিনি উপসাগর এবং পশ্চিম ইউরোপের স্পেন ও ফ্রান্সের উপকূলে বিস্কি উপসাগর। তো এই কোন উপসাগর কোথায় মানচিত্রে দেখানো যায়, বাট এগুলো তোমাদের চোখে বাঁধবে না এই স্ক্রিনে মানচিত্রে। তোমরা একটু একটু নিজের মানচিত্র নিয়ে লেখাপড়া করবা। মানচিত্রটা কিনে ফেলো না থাকলে, বুঝছো? মানচিত্র না থাকলে কিনে ফেলো। আমার বইয়ে প্রশান্ত মহাসাগর আয়তন 16,53,। এটা হতে পারে, বুঝছো, একটু কম বেশি হতে পারে। ওই 16 কোটিটাই হচ্ছে মেজর, বুঝছো? মানে খুবই কনফিউজিং অপশন থাকবে না, দেখবা দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে, তুমি ডিফারেন্সিয়েট করতে পারতেছো, এমনই থাকবে। আচ্ছা, এবার আসি আমরা ভারত মহাসাগর, ইন্ডিয়ান ওশেন। বাংলাদেশের বঙ্গোপসাগর যেটা আমরা দেখি তার দক্ষিণ দিকে যে বিশাল জলরাশি, এটা হচ্ছে ইন্ডিয়ান ওশেন। ইন্ডিয়ান ওশেনটা আকৃতিটা কেমন আমরা দেখে আসি। দেখো ইন্ডিয়ান ওশেনটা কোথায়? এই যে হচ্ছে ইন্ডিয়ান ওশেন, এইটা, এই যে দেখো এখানে লেখা আছে ইন্ডিয়ান ওশেন। ঠিক আছে, এখানে দেখতে পারতেছো। তো ইন্ডিয়ান ওশেনটা তুমি খেয়াল করো যে এর আকৃতিটা কেমন। আচ্ছা, এটা হচ্ছে অ্যারাবিয়ান সি, এই যে এটা আরব সাগর বলে, মানে এই যে ভারতের মুম্বাই শহর যে সাগরের তীরে অবস্থিত, এইদিকে সৌদি আরব হওয়াতে এটার নাম হচ্ছে অ্যারাবিয়ান সি, এটা হচ্ছে বঙ্গোপসাগর। বাট এইগুলো তো সবই হচ্ছে তোমার সাগর, মহাসাগর তো না, এইগুলো হচ্ছে মহাসাগরের অংশ, ভারত মহাসাগরের অংশ। ঠিক আছে, তাহলে এর আকৃতিটা কেমন হচ্ছে দেখো, এইখান দিয়ে উঠতেছে, এখানে নামতেছে, আবার উঠতেছে, আবার নামতেছে। তাহলে আকৃতির একটা এম আকৃতির হয়ে গেল না? এম, তুমি খেয়াল করো, এই এম হয়ে যাচ্ছে না? এটা একটা এম আকৃতির মহাসাগর। ঠিক আছে, তাহলে তাহলে এইখানে যে বলতেছে যে ভারত মহাসাগর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর, এশিয়া দক্ষিণের অবস্থান, এর পূর্বে অস্ট্রেলিয়া ও দক্ষিণ পূর্বে এশিয়া, পশ্চিমে আফ্রিকা মহাদেশ, উত্তরে এশিয়া মহাদেশ এবং দক্ষিণে দক্ষিণ মহাসাগর অবস্থিত। আয়তন কত যেটা তোমরা জানো, গভীরতা এগুলো বলা হয়েছে। এর আকৃতি অনেকটা এম অক্ষরের মতো। এই মহাসাগরের মোটামুটি 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত। তাহলে মহাসাগরের 3 দিকে স্থলভাগ বেষ্টিত আছে, সেটা হচ্ছে ভারত মহাসাগর। কোন 3 দিক? দেখো, এই দিক স্থল, এই দিক স্থল, উপরের দিক স্থল। ঠিক আছে, এর দক্ষিণ দিকে আর কিচ্ছু নাই, দক্ষিণ দিকে কিচ্ছু নাই, একদম গিয়ে কোথায়? একদম গিয়ে
আর্কটিক মহাসাগরে চলে গেছে, ঠিক আছে, কিচ্ছু নাই। মানে তুমি যদি বাংলাদেশের এই ধরো ভোলা জেলাতে গিয়ে তুমি দাঁড়াও, ঠিক আছে, ভোলা জেলা কি একদম সমুদ্রে না, মানে সমুদ্রের কাছাকাছি। আবার নোয়াখালীর যে হাতিয়া বা এগুলো যা আছে, ওইখান থেকে তুমি যদি দক্ষিণ দিকে তাকাও, আর কিছু নাই পৃথিবীর, আর কিচ্ছু নাই। কিচ্ছু নাই মানে কিচ্ছু নাই, একদম ওই আটলান্টিক মহাসাগর, সরি তোমার হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। এর আগে দেখো, এর আগে কিচ্ছু নাই, এই যে একদম এসে এইখানে। তার মানে বুঝতে পারতেছো, মানে বাংলাদেশের দক্ষিণে কিন্তু কিছু নাই। মানে তুমি যদি ভাবো যে এইদিকে সাঁতার কাটে পালাই যাবো, পালানোর কিন্তু ওয়ে নাই, বুঝছো, মানে পুরাটা তোমাকে এই এর মধ্যেই সাঁতার কাটতে হবে যদিও সম্ভব না তোরা সাঁতার কাটা। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলা। এবার ভারত মহাসাগর তুলনামূলকভাবে দ্বীপের সংখ্যা অনেক। তার মধ্যে উল্লেখযোগ্য দুটি দ্বীপ হলো ভারতের দক্ষিণে শ্রীলঙ্কা দ্বীপ তোমরা নিশ্চয়ই চিনো, এবং আফ্রিকার মাদাগাস্কার হচ্ছে আফ্রিকার একমাত্র দ্বীপ রাষ্ট্র। তোমাদেরকে দেখায়, এই যে এটা হচ্ছে মাদাগাস্কার, এই যে এইখানে, মানে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন যে দ্বীপটা, অনেক বড় দ্বীপ এটা। ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে আফ্রিকার মাদাগাস্কার। হ্যাঁ, এবং এই যে এখানে হচ্ছে শ্রীলঙ্কা, মানে ইন্ডিয়ার ঠিক একটু নিচে, এই যে এটা হচ্ছে তোমার শ্রীলঙ্কা, এটা হচ্ছে মাদাগাস্কার। এগুলাই হচ্ছে তোমার ইন্ডিয়ান ওশেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীপ, ঠিক আছে, ওকে। তার মধ্যে দাক্ষিণাত্যের পশ্চিম দিকে অবস্থিত লাক্ষাদ্বীপ, মালদ্বীপ বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে মালদ্বীপ মানচিত্রে তুমি দেখতে পাবে না, এত ছোট এটা। লাক্ষাদ্বীপও দেখতে পাবে না এই মানচিত্রে, অনেক ছোট। বাট তোমাদের এই কেনা মানচিত্রে এগুলো একটু দেখা যাবে, কারণ ওইগুলো একটু জুম টুম করে ওই ছোট দ্বীপকে একটু বড় ছোট করে যাতে বুঝতে পারে, দেখতে পারে, এভাবে করা থাকে প্রিন্টেড মানচিত্রগুলোতে। আর এগুলো তো অনলাইন ভার্সন এত কিছু থাকে না। আচ্ছা, এবার দেখো, ভারত মহাসাগরের উপকূল কিছুটা ভগ্ন হওয়ার কারণে সংলগ্ন সাগর ও উপসাগরের সংখ্যা অনেক কম। উপকূল ভাগ ভগ্ন বলতে কি বোঝায়, মানে অনেক নদী নদী গিয়ে মিশেছে, এইগুলাকে বোঝায়, ঠিক আছে। আচ্ছা, এই মহাসাগরের উত্তরে আরব সাগর ও বঙ্গোপসাগর অবস্থিত। আচ্ছা, উত্তরে আরব সাগর বঙ্গোপসাগর মানে কি? উত্তর মানে উপরের দিক, ঠিক আছে, মানচিত্রের উত্তর মানে কি উপরের দিক। তুমি উপরের দিক খেয়াল করো, এই যে দেখো আরব সাগর, অ্যারাবিয়ান সি, এই যে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। কি এটা বুঝতে পারলা? তার মানে এই যে উপরের দিকে অ্যারাবিয়ান সি বা হচ্ছে আরব সাগর, আর এখানে হচ্ছে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর উপরের উত্তর দিকে। এভাবে তোমরা জাস্ট মানচিত্র নিয়ে বসলে জিওগ্রাফির মতো মজার কোনো সাবজেক্ট হয় না, বুঝছো, জাস্ট মানচিত্র নিয়ে বসবা। আচ্ছা, তারপর বলতেছে যে মহাসাগরের উত্তর পশ্চিমাংশে আরব উপদ্বীপ বেষ্টন করে আছে পারস্য উপসাগর ও লোহিত সাগর। ভারত মহাসাগরের পূর্বে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ এবং পশ্চিমে মাদাগাস্কার দ্বীপ বিশেষভাবে উল্লেখযোগ্য। মাদাগাস্কার দ্বীপ ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ, ওকে। আচ্ছা, এবার আমরা উত্তর বা সুমেরু মহাসাগর, আর্কটিক ওশেন, এই উত্তর, পৃথিবীর উত্তর যে অক্ষাংশ, একদম উত্তরের যে বিন্দু, সেটাকে বলা হয় সুমেরু, আর দক্ষিণকে বলা হয় কুমেরু, ঠিক আছে। তো এটার ইংরেজি নাম হচ্ছে আর্কটিক ওশেন। উত্তর বা সুমেরু মহাসাগর পুরোটাই সুমেরু বৃত্তের মধ্যে সীমাবদ্ধ। সুমেরু বৃত্ত মানে 0 ডিগ্রি উত্তর অক্ষাংশ, তার আশেপাশে অবস্থিত। সে কারণে এই মহাসাগরকে সুমেরু মহাসাগর বলে। এর আকৃতি প্রায় গোলাকার, ওই যে বৃত্তের চারিদিকে গোল করে। এটি সম্পূর্ণভাবে স্থলভাগ বেষ্টিত, কারণ এর চারদিকে হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ, ঠিক আছে। পানিরাশি অনেকটা স্থায়ীভাবে তুষার দ্বারা আচ্ছন্ন, কারণ ওইখানে সবই বরফ, অ্যান্টার্কটিকা মহাদেশও বরফ, এই পানিগুলো অনেকটা বরফ হয়ে আছে। আচ্ছা, এই মহাসাগরের আয়তন প্রায় 1,50,00,000 বর্গ কিলোমিটার। এর মানে বাংলাদেশের চেয়ে অনেক বড়, 100 গুণ বড়। আচ্ছা, এর সর্বোচ্চ গভীরতা প্রায় 5,440 মিটার এবং গড় গভীরতা 824 মিটার, মানে খুব বেশি গভীরও না। সুমেরু মহাসাগরের উপকূল ভাগ বিশেষ ভগ্ন নয়, সাগর ও উপসাগরের সংখ্যা খুবই কম। আর দক্ষিণ বা কুমেরু মহাসাগর, এটা কুমের হয়েছে, এটা হবে কুমেরু। হ্যাঁ, এটার ইংলিশে বলা হয় অ্যান্টার্কটিক, নট অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা হচ্ছে মহাদেশ। কুমেরু মহাসাগর কুমেরু বৃত্তের মধ্যে অবস্থিত, এটি ক্ষুদ্রতম মহাসাগর। এটি অ্যান্টার্কটিকা মহাদেশের উত্তরে অবস্থিত। কুমেরু মহাসাগরের সর্বাধিক গভীরতা 5.74 কিলোমিটার এবং গড় গভীরতা 149 মিটার। আকৃতি অনেকটা বৃত্তাকার। এ বছরের অধিকাংশ সময় তুষার দ্বারা আবৃত থাকে, মানে সেম উত্তর দক্ষিণ দুইটা মহাসাগর সেম অবস্থা। এই মহাসাগরের আয়তন 1,47,00,000 বর্গ কিলোমিটার। 1,47,00,000 আর আমাদের 1,47,000, মানে ঠিক 100 গুণ বড়, এক্স্যাক্টলি 100 গুণ বড়, ঠিক আছে। আচ্ছা, মানে পৃথিবীর যেটা সবচেয়ে ছোট মহাসাগর, সেটা আমাদের চেয়ে 100 গুণ বড়, বাংলাদেশের চেয়ে। তার মানে মহাসাগরগুলো আসলে বড়, এটা ছোট না, সাইজ অনেক বড়। আচ্ছা, তারপর উল্লেখযোগ্য সাগরের মধ্যে ওয়েডেল সাগর, অ্যামুন্ডসেন সাগর, রস সাগর প্রভৃতি প্রধান। দ্বীপের সংখ্যা খুবই কম। আর্কনি, শেটল্যান্ড, অ্যাডিলেড, আলেকজান্ডার প্রভৃতি উল্লেখযোগ্য। এখন তোমরা বলবা যে ভাইয়া এগুলা মুখস্থ করতে করতে কিয়ামত হয়ে যাবে, মুখস্থ করতে পারবো না, মনেও থাকবে না, কি করা যায়? তোমরা প্রশান্ত, আটলান্টিক, ভারত, এই 3টা মহাসাগর বেশি করে পড়বা, পরে 2টা খুব বেশি দরকার নাই। এমসিকিউ আসবে, সিকিউ আসবে না, ঠিক আছে। সিকিউ আসলে খ নম্বরে অনুধাবনমূলক লেখার মতো পড়লেই হবে, তাছাড়া কিছু না, বুঝছো। তাহলে তুমি 3টা মহাসাগর, প্রশান্ত, আটলান্টিক, ভারত, 3টা গুরুত্ব দিয়ে পড়বা। ফাইন,
কারো কোনো কোশ্চেন আছে? চিত্র অঙ্কন দেখান স্যার। এখানে চিত্র অঙ্কন করে দেখানো একটু টাফ, বুঝছো, কারণ আমি মানচিত্র থেকে তোমাদেরকে দেখিয়েছি। ভাইয়া এগুলো থেকে কি সিকিউ প্রশ্ন হয়? সিকিউ হচ্ছে ওই তিনটা মহাসাগর থেকেই হবে, প্রশান্ত, আটলান্টিক, ভারত। কেমনে সিকিউ দিবে? এই যে তোমাদেরকে ধরো যে এইখানে এই জায়গাটা জুম করে তোমাদের একটা ফটো দিবে, বুঝছো, এই জায়গাটা, এই লেখাটাকে কিছু থাকবে না, লেখাটাকে সব উঠাই দিবে, নিয়ে ইন্ডিয়ান ওশান লেখা না এখানে, এইখানে তোমার লিখবে এ, নিয়ে বলবে উদ্দীপকে চিত্রে এ চিহ্নিত মহাসাগরটির অবস্থান এবং বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এবং ভারত মহাসাগরকে তোমাকে ব্যাখ্যা করতে হবে। চিত্রের আরেকটা চিত্র দিবে বা ওই চিত্রেরই আরেকটু বড় অংশ দিবে, নিয়ে এই বড় অংশ কি এই জায়গা দিবে, এই জায়গা দিয়ে এটা দিবে বি, বলবে এ চিহ্নিত জলভাগটি এবং বি চিহ্নিত জলভাগটির মধ্যে পার্থক্য কি? পার্থক্য আয়তনে পার্থক্য, গভীরতায় পার্থক্য, দ্বীপের সংখ্যায় পার্থক্য, এর অবস্থানে পার্থক্য, এর তীরবর্তী দেশের সংখ্যায়, দেশ বা অন্যান্য স্থলভাগের মধ্যে পার্থক্য। এভাবে তোমাকে লিখতে হবে। কি বুঝতে পারছো? বুঝতে পারছো কি না? আচ্ছা, এবার মানব জীবনে মহাসাগরের গুরুত্ব কি? খনিজ সম্পদে ভরপুর, মহাসাগরে প্রচুর খনিজ সম্পদ আছে। আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম হিসেবে এই মহাসাগরগুলো ব্যবহার করা হয়। তাপমাত্রার উপর প্রভাব, এই মহাসাগরগুলো থেকে বিশাল পরিমাণে জলীয় বাষ্প আসে, যেগুলো থেকে হয় বৃষ্টিপাত, এবং এই বৃষ্টিপাত ডিটারমিন করে আশেপাশের দেশগুলো তাপমাত্রা কেমন হবে। কি বুঝতে পারছো? ওকে। খাবার লবণ ও ম্যাগনেসিয়ামের উৎস, অর্থাৎ লবণের উৎস হচ্ছে মহাসাগরগুলো খাদ্য সরবরাহ করে, জলীয় বাষ্পের উৎস হিসেবে কাজ করে, প্রচন্ড শক্তির আধার, মানে এখান থেকে তোমার প্রচুর পরিমাণে যে পারমাণবিক পদার্থ বা এইসব উৎস, এইসব সোর্সগুলো পাওয়া যায়। আচ্ছা, পৃথিবীর কয়েকটা গুরুত্বপূর্ণ হ্রদ নিয়ে দেখবো আমরা। প্রথমে হচ্ছে কাস্পিয়ান সাগর, এশিয়াতে। কাস্পিয়ান সাগর হচ্ছে সল্টি ওয়াটার বা লোনা পানির যে হ্রদগুলো আছে, ঠিক আছে, এই লোনা পানির হ্রদগুলোর মধ্যে প্রধান এটা হচ্ছে কাস্পিয়ান সাগর। আচ্ছা, সুপেরিয়র, এটা হচ্ছে তোমার স্বাদু পানির, এটা হচ্ছে স্বাদু পানির যে হ্রদগুলো আছে তার মধ্যে প্রধান হচ্ছে সুপেরিয়র। গভীরতা জাস্ট একটু কাস্পিয়ানটা মনে রাখো তাহলে হবে। ভিক্টোরিয়া হ্রদ, এটা আফ্রিকার ব্রাজিলে, সরি এটা হচ্ছে আফ্রিকার জিম্বাবুয়েতে। আচ্ছা, বৈকাল, এটা হচ্ছে গভীরতম এশিয়াতে, রাশিয়াতে, এটা মূলত মানে এশিয়া মহাদেশের রাশিয়াতে। আচ্ছা, গভীরতম হ্রদ হচ্ছে এটা। গ্রেট বিয়ার হ্রদ, মিশিগান হ্রদ যুক্তরাষ্ট্রের, এইগুলা না পড়লেও হবে। তুমি এইগুলা এটার একটু গভীরতা মনে রাখবা, এটা যদি গভীরতম, এটার গভীরতা মনে রাখবা তাহলে হবে। অবস্থান, অবস্থান ডেফিনেটলি এই 1 2 3 4 এই চারটার অবস্থান মনে রাখতে হবে, কোনটা কোন জায়গাতে অবস্থিত। আচ্ছা, এবার মহাসাগরের তলদেশে ভূমিরূপ কেমন, সমান নাকি অসমান পৃথিবীর মতো দেখব। মহাসাগরের উপরিভাগের পানিরাশিকে সমতল দেখে স্বাভাবিকভাবে মনে হতে পারে এর তলদেশেও সমতল, কিন্তু মহাসাগরের তলদেশ মোটেই সমতল নয়। স্থলভাগ যেমন বন্ধুর প্রকৃতি, তার কোথাও সমভূমি, কোথাও মালভূমি, কোথাও সুউচ্চ পর্বতশৃঙ্গ, আবার কোথাও গভীর খাত, সমুদ্র তলদেশের ভূপ্রকৃতিও তেমনি বন্ধুর। কোথাও কোথাও স্থলভাগের তুলনায় সমুদ্রের তলদেশ অধিক বন্ধুর প্রকৃতি। সেখানে রয়েছে অসংখ্য পাহাড়, পর্বত, আগ্নেয়গিরি, মালভূমি, পর্বতচূড়া এবং সুগভীর খাত। তার মানে পৃথিবীর উপরেও যেমন, পানির নিচে, সমুদ্রের নিচে, মহাসাগরের নিচেও তেমন, বরঞ্চ মাঝে মাঝে আরো আরো বেশি উল্টাপাল্টা হতে পারে, বুঝছো, মানে ওর নিচে পর্বত আছে। এই যে দেখি আমরা একটা দ্বীপ দাঁড়ায় আছে, দ্বীপ কি ভাসতেছে নাকি পানির উপরে? না, এইটা ওই সমুদ্র যত গভীর সেখান থেকে উঠে আসতেছে এটা পাহাড়ের মতো করে, বুঝতে পারছো? আচ্ছা, মহাসাগর তলদেশে ভূমিরূপ দেখি যে সমুদ্র তলদেশের বিভিন্ন স্থানের গভীরতার মধ্যে পার্থক্য রয়েছে। সমুদ্রের বিভিন্ন স্থানের গভীরতা তারতম্যের কারণে তলদেশের ভূমিরূপকে 4 ভাগে ভাগ করা যায়, যথা মহিসোপান, মহিঢাল, গভীর সমুদ্রের সমভূমি, গভীর সমুদ্রের খাত। বিষয়গুলো কেমন দেখো। মহিসোপান কি? মহিসোপান হচ্ছে এই যে ধরো এটা পৃথিবী, ঠিক আছে, এবার এইখানে গিয়ে হচ্ছে এই জলরাশি, এটা হচ্ছে তোমার সাগর, হ্যাঁ, এটা হচ্ছে সাগর। আচ্ছা, তো মহি শব্দের অর্থ পৃথিবী, আর সোপান শব্দের অর্থ সিঁড়ি, অর্থাৎ পৃথিবীর যে অংশ সিঁড়ির মতো করে সমুদ্রে গিয়ে মিশতেছে সেটাকে বলা হচ্ছে মহিসোপান। তাহলে মহিসোপান কি বুঝতে পারতেছো? আচ্ছা, এবার হচ্ছে মহিঢাল। পৃথিবী তো এর নিচে ঢালের মতো এভাবে চলতেছে, তাই না? এটাকে বলা হয় মহিঢাল। তার মানে সমুদ্রের নিচে পৃথিবী যেমন ঢালের মতো নিচে নামতেছে, এটাকে বলা হচ্ছে কি মহিঢাল। গভীর সমুদ্রের সমভূমি, এইটা গভীর সমুদ্রে গিয়ে সমান হয়ে যায়, সমতল হয়ে যায়, সেটাকে বলে গভীর সমুদ্রের সমভূমি। বা সব জায়গাতে সমভূমি না, এখানে খাত, পাহাড়, পর্বত অনেক কিছু আছে, সেটাকে বলা হয় গভীর সমুদ্রের খাত। বুঝতে পারছো? 4 ধরনের প্রধান ভূমিরূপ সাধারণত সাগর বা মহাসাগরের নিচে দেখা যায়। ফাইন। আচ্ছা, এবার দেখুন পানির চক্র। পানির চক্র খুবই সহজ জিনিস, ছোটবেলা থেকে পড়েছো। সেটা কেমন? সেটা হচ্ছে যে
পানির চক্র, মানে পানি চক্রাকারে ঘুরতে ঘুরতে যেখানকার পানি সেখানে ঘুরে চলে আসে, এটা হচ্ছে পানির চক্র। আচ্ছা, ধরো যে পানি আছে নদীতে, পুকুরে, সাগরে, সমুদ্রে আছে, সূর্যের তাপ পড়লো, পানি বাষ্পীভূত হলো, হয়ে কি হলো, বাষ্প হয়ে উপরে উঠে গেল, সেই বাষ্প ঘনীভূত হলো, ঘনীভূত হয়ে মেঘ তৈরি করলো, সেই মেঘ থেকে কি হলো, এই মেঘ উড়ে গিয়ে পাহাড়ে বা কোথাও গিয়ে জমা হলো বা সমতল আকাশেই থাকলো, বৃষ্টি হলো, সেই বৃষ্টির পানি পাহাড়ি কোনো স্রোতধারা বেয়ে আবার নদীতে মিশলো, সেই নদী গিয়ে আবার সাগরে মিশলো, তাহলে কি হলো, যেখানকার পানি ঘুরে ফিরে সেখানে গেল, এটাই হচ্ছে পানির চক্র। ছোটবেলা থেকে পড়েছো তোমরা এগুলো। তো বলতেছে পৃথিবীর পানির নির্দিষ্ট কিছু উৎস রয়েছে, সমুদ্র পৃথিবীর 97% পানি ধারণ করে রয়েছে। তাহলে গুরুত্বপূর্ণ এমসিকিউ যে সমুদ্রের পানি পৃথিবীর 97% পানি, যার পরিমাণ 1338 বিলিয়ন ঘনমিটার, হিউজ। তাছাড়াও খাল, বিল, নদী, নালা, হাওর, হ্রদ, সাগর, মহাসাগর ইত্যাদি জলাশয়ে পানি থাকে। আবার মরুভূমিতে পানি নেই, বায়ুমণ্ডলে জলীয় বাষ্প, পানিবিন্দু, শিলাকণা রূপে পানি রয়েছে, ভূগর্ভে পানি রয়েছে, মেরু ও পার্বত্য অঞ্চলে কঠিন বরফ রূপে পানি থাকে। এ পানি সবসময় চক্রাকারে আবর্তিত হচ্ছে, পানি সাগর হতে বায়ুমণ্ডলে মানে বাষ্পীভূত হয়ে, বায়ুমণ্ডল হতে স্থলভাগে মানে বৃষ্টিপাত হয়ে, এবং স্থলভাগ হতে পুনরায় সাগরে যায়। তার মানে পানিটা চক্রাকারেই ঘুরতেছে। ঠিক আছে, তো আমরা যদি একটা পানি চক্রের চিত্র দেখি, পানি চক্রের একটা যদি আমরা চিত্র অ্যাড করি, ঠিক আছে, আর চিত্র দরকার নেই, এটা তোমরা বুঝতে পারতেছো যে তোমরা ছোটবেলা থেকে এটা পানি চক্র দেখতেছো, ঠিক আছে, বুঝতে পারছো, এটা চিত্র দরকার হবে না আশা করি। হ্যাঁ, আচ্ছা, তো পানি চক্রের যে প্রক্রিয়াগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে বাষ্পীভবন, প্রথম প্রক্রিয়া, মানে সরাসরি সূর্যের তাপে যে বাষ্পগুলো উঠতেছে সেটা বাষ্প ঘনীভূত হয়, ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে, সেই মেঘ থেকে বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাত যে হচ্ছে, ঠিক আছে, বৃষ্টিপাত যখন হয় তখন তো উদ্ভিদ পানিগুলো গ্রহণ করে, তাই না, বৃষ্টির পানি, এবং উদ্ভিদের পাতা থেকে অনেক পানি বাষ্প আকারে বের হয়, এটাকে বলা হয় প্রচ্ছেদন। আচ্ছা, তারপর পরিচলন। পরিচলন মানে কি, এক বিন্দু থেকে অন্য বিন্দুতে পানি যাওয়া। ধরো মাটিতে পানি পড়লো, এই মাটির কণাগুলো বেয়ে বেয়ে পানি নিচের দিকে যাচ্ছে, ভূগর্ভে যাচ্ছে, এটা হচ্ছে পরিচলন। অনুপ্রবেশ হচ্ছে মাটিতে পানি জাস্ট প্রবেশ করে। আত্মভূতকরণ, মাটি পানিগুলো অ্যাবজর্ব করে নিল, মাটিতে পানিগুলো সঞ্চয় হলো এবং নিচে গিয়ে ভূগর্ভে গিয়ে জমা হলো, সেটা হচ্ছে অর্ধক্ষেপণ। আর রোধন হচ্ছে এই যে ঘর বাড়ি, বিল্ডিং, গাছপালা যা কিছু আছে, স্ট্রাকচার, কনস্ট্রাকশন যা কিছু আছে, এরা তো পানির প্রত্যেকটা বিন্দুকে মাটিতে পৌঁছতে দেয় না, কিছুটা হলে বাধাপ্রাপ্ত করে, এটা হচ্ছে মূলত রোধন। ঠিক আছে, ইংলিশে বলে ইন্টারসেপশন। আচ্ছা, এই চ্যাপ্টার শেষ। এবার আমরা করবো সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা। ক্লান্তি লাগতেছে তোমাদের অনেক? আচ্ছা, ক্লান্তি লাগলে বন্ধুদেরকে মেনশন দাও যে আমাদের একা কেন ক্লান্তি লাগবে, তোরাও আয়, ঠিক আছে। হ্যাঁ, আর ক্লাস হচ্ছে যদি পরবর্তীতে খুঁজে পাইতে চাও যে ক্লাস তো হারাই যাবে, তো তোমরা একটু নিজেদের ওয়ালে শেয়ার দিয়ে রাখো, এটা তোমাদের স্বার্থে, ঠিক আছে, তোমাদের স্বার্থে, যে তোমরা পরে ক্লাসটা খুঁজে পাবা। না হলে দেখবা যে ক্লাস খুঁজে পাচ্ছ না, কোন ক্লাস কোন দিকে চলে যাচ্ছে, কতগুলো ক্লাস হচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে সমুদ্র স্রোত, জোয়ার ভাটা। সমুদ্র স্রোত তো বুঝো, সমুদ্রের স্রোত থাকে সেটা, আর জোয়ার ভাটা হচ্ছে সমুদ্রের পানি বা পৃথিবীর জলরাশি, সেটা নদী হতে পারে, সমুদ্র হতে পারে। এই জলরাশি চন্দ্র এবং সূর্য দ্বারা আকর্ষিত হয়, এবং এই যে চন্দ্র সূর্য দ্বারা আকর্ষিত হচ্ছে, এর ফলে নির্দিষ্ট সময় পর পর সমুদ্রের পানি বা পৃথিবীর জলভাগ স্ফীত হয়ে ফুলে ওঠে অথবা সংকুচিত হয়ে নেমে যায়। যখন ফুলে ওঠে সেটা হচ্ছে জোয়ার, যখন সংকুচিত হয়ে নেমে যায় সেটা হচ্ছে ভাটা, ঠিক আছে। তো সেটা হচ্ছে জোয়ার ভাটা। তাহলে এগুলো আমরা দেখার চেষ্টা করবো। তো সমুদ্র স্রোত কাকে বলে? এক স্থান থেকে অন্য স্থানে সমুদ্রের পানির নিয়মিত নির্দিষ্ট গতিকে সমুদ্র স্রোত বলে। ধরো তুমি সমুদ্রে একটা ঢিল ছুড়লা, একটা ছোট ঢেউ তৈরি হলো, এটাকে সমুদ্র স্রোত না। কেন? কারণ এটা তো নিয়মিত নির্দিষ্ট গতিতে চলতেছে না, এই কারণে সেটা সমুদ্র স্রোত না। সামান্য ঢেউ হতে পারে, বাট নট সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত হতে গেলে সেটা নিয়মিত চলতে হবে, নির্দিষ্ট গতিকেই ফলো করতে হবে, তাহলে সেটা হচ্ছে সমুদ্র স্রোত। ফাইন। সমুদ্র স্রোত কেন হয়? সমুদ্র স্রোতের প্রধান কারণ হচ্ছে বায়ু প্রবাহ। বুঝতে পারতেছো? এটা প্রধান কারণ, এটা পরীক্ষাতে আসে, বুঝছো? সমুদ্র স্রোতের প্রধান কারণ কি, পরীক্ষাতে বারবার আসে। সমুদ্র স্রোতের প্রধান কারণ হচ্ছে বায়ু প্রবাহ, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে পৃথিবীর আবর্তন। পৃথিবী তো ঘুরতেছে, তার মানে ধরো যে তুমি একটা গ্লাসের মধ্যে পানি রেখে গ্লাসটা ঘোরাচ্ছ, তাহলে ভিতরের পানি কি আন্দোলিত হবে না, ঢেউ তৈরি হবে না, স্রোত তৈরি হবে না? তো বিষয়টা হচ্ছে এমন, পৃথিবীর অভ্যন্তরীণ পানিগুলোতে স্রোত তৈরি হয়। উষ্ণতা তারতম্য, সেটা কেমন? ধরো যে এটা সমুদ্র, এই অঞ্চলে সমুদ্র খুব খারাপভাবে, সূর্য খুব খারাপভাবে কিরণ দেয়, এখানকার পানি বাষ্পীভূত হয়ে যায়, তার মানে এখানকার পানিগুলো উষ্ণ, ঠিক আছে। আচ্ছা, আর এই পানিগুলো হচ্ছে কম্পারেটিভলি
ঠান্ডা এবং ভারী, তাহলে এখানে হালকা হয়ে যাচ্ছে, এই পানিগুলো এখানে মুভ করবে, এই পানিগুলো এখানে মুভ করবে, স্রোত তৈরি হবে। আচ্ছা, লবণাক্ততা তারতম্য, যদি লবণাক্ত বেশি হয় সেই পানিগুলো ভারী হয়, ঠিক আছে, এবং এই ভারী পানিগুলো নিচের দিকে নেমে যায়, ঠিক আছে, তখন এই চারিদিকে কম লবণাক্ত পানি এই জায়গাতে এসে ফিল আপ করে, এর ফলে স্রোত তৈরি হয়। বাষ্পীভবনের তারতম্য, এই যে বাষ্পীভবন হচ্ছে এর ফলে সমুদ্রের সেই জায়গাটুকুতে পানি কমে যাচ্ছে, আশেপাশ থেকে পানি এসে স্রোত তৈরি করতেছে। ভূভাগের অবস্থান, ভূভাগ নতুন কোনো স্রোত তৈরি করে না, আগের স্রোতকে দুই ভাগ করে। ধরো সমুদ্র স্রোত চলতেছে, মাঝে এসে দেখলো এখানে কোনো একটা দ্বীপ দাঁড়িয়ে আছে, তো এই দিকে একটা স্রোত চলে যাবে, দ্বীপের এই দিকে একটা স্রোত চলে যাবে, নতুন স্রোত তৈরি করতেছে না, আগের স্রোতকে দুই ভাগ করতেছে, বিষয়টা হচ্ছে এমন। শৈলশিরার অবস্থান, শৈলশিরা হচ্ছে কোনো দেশ বা মহাদেশের বর্ধিত অংশ যেটা সমুদ্রের নিচে থাকে, তো এটাও দ্বীপের মতো করেই সমুদ্র স্রোতকে দুই দিকে ভাগ করে, নতুন স্রোত তৈরি করে না। সমুদ্রের গভীরতা, সমুদ্র যদি কম গভীর হয় তাহলে সেখানে সূর্যের তাপ খুব দ্রুত সেই জলরাশিকে উত্তপ্ত করে ফেলে, জলীয় বাষ্প উপরের দিকে নিয়ে চলে যায়, তখন আশেপাশ থেকে যে ভারী অঞ্চলগুলো ছিল সেখান থেকে পানি এসে ওই জায়গাটা ফিল আপ করে, বিষয়টা হচ্ছে এমন। এবার মহাসাগরগুলোর প্রধান সমুদ্র স্রোত, এটা দেখতে হবে, বুঝছো, এইটা একটু গুরুত্ব দিয়ে তোমাদেরকে দেখতে হবে। আচ্ছা, তো প্রথমে আটলান্টিক মহাসাগর, উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোতগুলো আছে, দেখো উপসাগরীয় স্রোত, উপসাগরীয় স্রোতের মধ্যে ক্যানারি স্রোত, উত্তর আটলান্টিক স্রোত, পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত, এবং এইগুলা হচ্ছে সবই শীতল স্রোত, ঠিক আছে, এইগুলো সবই হচ্ছে কি শীতল স্রোত। আচ্ছা, তারপর কি আসে, তারপর আসে হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত, নিরক্ষীয় অঞ্চলে সূর্য খারাপভাবে কিরণ দেয়, তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার উষ্ণ স্রোত। এখন কোনটা উত্তর নিরক্ষীয় স্রোত, মানে উত্তর দিক থেকে নিরক্ষরেখা বরাবর আটলান্টিক মহাসাগরে যে স্রোত প্রবাহিত হয় সেটা। আচ্ছা, তারপর সুমেরু স্রোত, সুমেরু মানে কি, ওই যে উত্তর অক্ষাংশে মানে একদম 0 ডিগ্রি, তার মানে এটা কি শীতল স্রোত, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, কোনটি উষ্ণ স্রোত কোনটি শীতল স্রোত প্রচুর আসে। ল্যাব্রাডর স্রোত, গিনি স্রোত, এই গিনি স্রোত হচ্ছে উষ্ণ স্রোত এবং এটা পরীক্ষাতে বারবার আসে, বুঝছো, এটা হচ্ছে পরীক্ষাতে বারবার আসা কোশ্চেন। তারপর হচ্ছে ইরমিনজা স্রোত, এইগুলো সবই হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোত। দক্ষিণ আটলান্টিকের মধ্যে আছে কুমেরু স্রোত, কুমেরু মানে একদম দক্ষিণ মেরু আটলান্টিকের, তো এটা নিশ্চয়ই এদিকে টেম্পারেচার অনেক কম, তার মানে এটা হচ্ছে শীতল স্রোত। তারপর ব্যাঙ্গুয়েলা দ্বীপ দ্বারা, দ্বীপের পাশ দিয়ে যেই স্রোত প্রবাহিত হয় সেটা হচ্ছে ব্যাঙ্গুয়েলা স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এটা হচ্ছে উষ্ণ স্রোত। ব্রাজিলের উপকূল ভাগে যে স্রোত প্রবাহিত হয় এটা হচ্ছে ব্রাজিল স্রোত। তারপর ফকল্যান্ড দ্বীপের দুই দিকে, ফকল্যান্ড দ্বীপ কি করেছে, আটলান্টিককে থামিয়ে দিয়েছে এক প্রকার, এর দুই দিক থেকে দুইটা স্রোত প্রবাহিত হয়, এটা হচ্ছে ফকল্যান্ড স্রোত। নিরক্ষীয় বিপরীত দিকে যে স্রোত প্রবাহিত হয় উষ্ণ স্রোত, এটা হচ্ছে নিরক্ষীয় বিপরীত স্রোত। কি বুঝতে পারছো, এগুলো পরীক্ষাতে আসে। আচ্ছা, ভারত মহাসাগর দক্ষিণে যে স্রোতগুলো আছে সেটা হচ্ছে কুমেরু স্রোত, নিশ্চয়ই শীতল হবে, পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত। মাদাগাস্কার স্রোত হচ্ছে কি, ওই যে ভারত মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ মাদাগাস্কার দ্বীপ, আফ্রিকা মহাদেশের একমাত্র দ্বীপ রাষ্ট্র, তো এই মাদাগাস্কার দ্বীপের অবস্থানের ফলে তোমার মোজাম্বিক এবং মাদাগাস্কার এই দুই দিকে দুইটা স্রোতের আলাদা প্রবাহ তৈরি হয়, এটা হচ্ছে মাদাগাস্কার স্রোত। মোজাম্বিক স্রোত তার পাশেই প্রবাহিত হয়, আর একটা হচ্ছে আগুল হাস স্রোত। আর ভারত মহাসাগরের উত্তরে মাত্র দুইটা স্রোত আছে। সোমালিয়া কোন দেশ, সোমালিয়া হচ্ছে আফ্রিকার একটা দেশ, তাই না, এই সোমালিয়ার যে উপকূল ভাগ এইদিকে যে স্রোতটা প্রবাহিত হয় সেটা। আর মৌসুমী স্রোত হচ্ছে সাধারণত আমাদের যে ইয়াটা বা আমাদের যে মৌসুমী অঞ্চল, এখানে শীতকালে কি হয় যে উত্তর দিক থেকে বায়ু দক্ষিণে প্রবাহিত হয়, আবার গ্রীষ্মকালে দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়, তো এই বায়ু প্রবাহের দিক ফলো করে যখন সমুদ্র স্রোত প্রবাহিত হয় সেটা হচ্ছে মৌসুমী স্রোত। আচ্ছা, এখন এই সমুদ্র স্রোতগুলোর প্রভাব কি বা এইগুলার সিগনিফিকেন্সটা কি, সেটা হচ্ছে মানব জীবনে প্রভাব আছে, তার মানে হচ্ছে আর বাণিজ্যের প্রভাব, জলবায়ুর প্রভাব। জলবায়ুটা আমরা সহজে বুঝতে পারি যে সমুদ্র স্রোতের ফলে তার আশেপাশের অঞ্চলে বৃষ্টিপাত সংঘটিত হয় বা হচ্ছে বাতাসের তাপমাত্রা রক্ষিত হয় এগুলা। বাণিজ্য যেহেতু তোমার প্রাচীনকাল থেকেই সমুদ্র পথেই আন্তর্জাতিক বাণিজ্যগুলো হয়ে থাকে, তো দেখা যায় যে তোমার অয়ন বায়ুর প্রভাবে, যে নিয়ত বায়ু প্রভাব বলা হয় যেটাকে, এটাকে ফলো করে একটা সমুদ্র স্রোত সারা বছর একই দিকে চলতে থাকে। তো এটাতে কি হয় যে জাহাজগুলো ওই বায়ুকে ফলো করলে মানে খুব বেশি আর তার এনার্জি লস করতে হয় না, বা আগের দিনে যে পাল তোলা জাহাজগুলো ছিল ওরা জাস্ট ওই বায়ুতে পাল তুলে দিলে জাহাজের দিকে চলতে থাকতো। তো এভাবেই এই বাণিজ্যগুলা চলতেছে। তারপর মানব জীবনের প্রভাব, মানুষ হচ্ছে এই সমুদ্র স্রোতকে কাজে লাগিয়ে তোমার হচ্ছে এই যে মুক্তা চাষ করে বা হচ্ছে সমুদ্রে মাছ আহরণ করে, এইগুলা করে থাকে, মানে অর্থনীতির উপর একটা অবদান আছে। আচ্ছা, এবার দেখুন জোয়ার ভাটা কারণ ও শ্রেণী বিভাগ। সাগর বা মহাসাগরগুলোতে সমুদ্র স্রোত ছাড়াও পানি রাশির আরো একটি গতি আছে, এই গতির কারণে সমুদ্রের পানি ফুলে ওঠে আবার কিছু সময়ের জন্য নেমে যায়। এভাবে প্রতি 12.5 ঘন্টায় সমুদ্রের পানি বৃদ্ধি পাওয়াকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে। তো তোমার হচ্ছে এই বৃদ্ধি পাওয়াকে জোয়ার, নেমে যাওয়াকে ভাটা বলে। এখানে বলা হচ্ছে 12.5 ঘন্টায়, তার মানে প্রত্যেক 12.5 ঘন্টায় একবার করে তোমার জোয়ার হয় এবং তার অর্ধেক সময় ভাটা হয়, সেগুলো দেখাবো তোমাদেরকে। এবং কারণ হচ্ছে দুইটা মূলত, একটা হচ্ছে মহাকর্ষ শক্তির প্রভাব, মানে পৃথিবীর প্রত্যেকটা বস্তু একে অন্যকে আকর্ষণ করে,
হ্যাঁ, আরেকটা হচ্ছে কেন্দ্রাতিক শক্তির প্রভাব, মানে পৃথিবী যে ঘুরতেছে এইটা। আচ্ছা, তো জোয়ার 4 প্রকার: মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কটাল, মরা কটাল। আচ্ছা, তো এখন এই চারটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি, বুঝছো? এই চারটা আমরা হচ্ছে একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। দাঁড়াও 1 মিনিট। ওকে, দেখো এই চিত্রগুলো আসলে কেমন। ধরো ধরো এটা হচ্ছে পৃথিবী, বুঝছো? এটা হচ্ছে পৃথিবী। আচ্ছা, এবং এই পৃথিবীর একদিকে কি আছে? পৃথিবীর একদিকে আছে বিশাল সূর্য। বিশাল সূর্য এইদিকে অবস্থান করতেছে, বুঝছো? আচ্ছা, এবং চাঁদ আছে না? এই চাঁদ ধরো এইখানে অবস্থান করলো, এইখানে অবস্থান করলো। তার মানে এই যে পৃথিবী এবং চাঁদ, সরি সূর্য এবং চাঁদ পৃথিবীকে আকর্ষণ করতেছে। কার আকর্ষণ ক্ষমতা বেশি? চাঁদ তো অনেক ছোট, সূর্য বড়, সূর্যের বেশি হবে না? সূর্য অনেক দূরে অবস্থিত, বড় হইলেও অনেক দূরে, আর চাঁদ কাছে অবস্থান করতেছে ছোট হইলেও। তো এই কারণে চাঁদের আকর্ষণ ক্ষমতা হচ্ছে 6, আর চাঁদের আকর্ষণ ক্ষমতা হচ্ছে 11, এবং সূর্যের আকর্ষণ ক্ষমতা হচ্ছে 6। ঠিক আছে? তার মানে চাঁদের আকর্ষণ ক্ষমতা বেশি, চাঁদের 11 আর সূর্যের হচ্ছে 6। আচ্ছা, তো দুইটা যেহেতু একই দিকে অবস্থান করতেছে, এই একই দিকে অবস্থান করতেছে, তাহলে এই পৃথিবীর জলরাশিকে এই দিকে টানবে না? সবাই এই দিকে টানবে না? এটা হচ্ছে মুখ্য জোয়ার, বুঝছো? এটা হচ্ছে কি? এটা হচ্ছে মুখ্য জোয়ার। তার মানে এই যে 17 যে দুইটা যোগ করলে হয় 17 এই দিকে টানতেছে, এটা হচ্ছে মুখ্য জোয়ার। আর যেই দিকে মুখ্য জোয়ার সংঘটিত হয়, পৃথিবীর ঠিক তার উল্টা দিকে সামান্য জোয়ার সংঘটিত হয়, এটাকে বলা হয় গৌণ জোয়ার। এটাকে কি বলা হয়? গৌণ জোয়ার। কি বুঝতে পারলা? আচ্ছা, তাহলে মুখ্য জোয়ার গৌণ জোয়ারটা বুঝতে পারলা। এবার আমরা যদি দেখি আর বাকি যে দুইটা আছে। আচ্ছা, এবার আমরা দেখবো যে ভরা কটাল। দেখো ভরা কটালটা কিভাবে হয়? অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে সাধারণত তোমার ভরা কটাল হয়ে থাকে। ধরো এটা হচ্ছে পৃথিবী, এইটা হচ্ছে তোমার আমাদের সূর্য। তো কখন অমাবস্যা বা পূর্ণিমা হয়ে থাকে? ধরো যে হচ্ছে চাঁদ যখন এইখানে অবস্থান করতেছে, তখন এই যে পুরা আলোটা পেয়ে থাকে মানে চাঁদ, এবং তখন আমরা ফুল মুন দেখতে পাই। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে পূর্ণিমা, এবং এই সময় যেটা হয়, এই দুই দিকে তোমার কি হয়? জোয়ার সংঘটিত হয়, এবং এটাকে বলা হয় তেজ কটাল, তেজ কটাল, অথবা ভরা কটাল, অথবা কি ভরা কটাল। বুঝতে পারছো? আচ্ছা, এবং এটা শুধুমাত্র অমাবস্যা, অমাবস্যা এবং পূর্ণিমা এই দুই সময়ে এটা হয়ে থাকে, অন্য কখনো এটা দেখা যায় না। আচ্ছা, তার মানে আমরা তেজ কটাল বা ভরা কটাল এটা বুঝতে পারলাম, আর গৌণজোয়ার মুখ্যজোয়ার বুঝতে পারলাম। সর্বশেষ কি থাকে? মরা কটাল থাকে। তো মরা কটালের জন্য আমি আলাদা একটা চিত্র অঙ্কন করি। দেখো ধরো এটা হচ্ছে পৃথিবী, আচ্ছা, আর এইটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে সূর্য। ওকে, তো এখন চাঁদ যদি এইখানে অবস্থান করে, কখন চাঁদ এখানে অবস্থান করে? সাধারণত চাঁদের বয়স যখন 7 বা 8 হয়, ঠিক আছে, অর্থাৎ সপ্তমী অথবা অষ্টমী তিথিতে, ইভেন নবমী তিথিতে, মানে চাঁদের 7, 8 বা 9 দিন বয়স যখন হয়ে থাকে, তখন চাঁদের অবস্থান পৃথিবীর এইখানে থাকে, মানে এইখানেও না এইখানেও না, এইখানে থাকে শুরুতে, এইখানে হচ্ছে একদম পূর্ণিমার সময় এইখানে যখন অবস্থান করে, তখন কি হচ্ছে দেখো তো? তখন যে বিষয়টা ঘটতেছে সেটা হচ্ছে যে এই দিকে এবং এই দিকে ফোর্স ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে? অর্থাৎ ঠিক এই বরাবর জোয়ার হবে। তো যখন দুই দিকে টানতেছে, এই দিকে টানতেছে 11 অনুপাত, হ্যাঁ, এই দিকে টানতেছে 6 অনুপাত, দুই দিকে টানতেছে, সরি 11:6 না, তো 11:5, আমি তো ভুল লিখে ফেললাম। ঠিক আছে, 11:5, 11:5, এটা তোমরা একটু কারেকশন করে নাও, 11:5। ওকে, এখানে কিন্তু 11:5, বুঝছো? এটা আমি তখন কথা বলতে বলতে কিভাবে 6 লিখে ফেলেছি, এখন আমার খেয়াল হলো। আচ্ছা, 11:5। তো দুই দিকে যখন ফোর্স টানতেছে, তার মানে এখানে জোয়ারের পরিমাণটা কমে যাবে। তো এটা হচ্ছে তখন আমরা বলি কি, এটাকে বলি আমরা মরা কটাল, মানে এক্স্যাক্টলি তেজ কটালের মতো ইফেক্টটা এইখানে থাকে না। কি বুঝতে পারছো? আচ্ছা, এবার জোয়ারের বান কি? ধরো যখন জোয়ার সংঘটিত হয়, বিশাল বড় বড় ঢেউ উপকূল ভাগে আশ্রে পড়ে, এবং এইগুলা উপকূল ভাগে যে নদী থাকে বা খাড়ি থাকে বা মোহনা থাকে, এগুলোর মধ্যে ঢুকে উপকূল ভাগে প্লাবন সংঘটিত করে, এটাকে বলে জোয়ারের বান। তো বলতেছে জোয়ারের সময় সমুদ্রের পানি মহিষবান মানে যে পৃথিবীর যে ভাগটুকু আছে সমুদ্রকে মিশতে সেই জায়গা, এর অগভীর অংশে ও দ্বীপে প্রবাহিত হলে জোয়ার তরঙ্গের চূড়া ভেঙে পড়ে, মানে যে বিশাল ঢেউ তার চূড়াটা ভেঙে পড়ে এবং প্রবাহ সৃষ্টি হয়। তখন জোয়ারের পানি খাড়ি বা মোহনা দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করে, একে জোয়ারের বান বলে। নর্মালি নদীতে আমরা যে জোয়ারটা অনুভব করি সেটা হচ্ছে মূলত জোয়ারের বান, মানে সমুদ্রের চাপে এটা সংঘটিত হয়। আচ্ছা, এবং জোয়ার ভাটার আমরা সময় নির্ধারণটা আমরা দেখবো, ম্যাথ ক্যালকুলেশনটা দেখবো। দেখো কেমন, ধরো যে আবার সেই পৃথিবীর হিসাবটা করি। ধরো এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবী। আচ্ছা, তো এখন কি হবে? চাঁদ থাকবে, এই চাঁদ এখানে থাকলো, ধরো এইখানে চাঁদের অবস্থান আছে। সূর্য তো যেখান থেকেই দেখবা সূর্যকে দেখা যাবে, এটা সাইজ এত বড়। তো নর্মালি এইখানে কি হলো? এইখানটাতে মুখ্য জোয়ার হলো, তাই না?
এইখানটাতে মুখ্য জোয়ার হলো আমি ধরলাম। তো এখন এই এই যে হচ্ছে তোমার পৃথিবী তো নিজ কক্ষপথে ঘুরতেছে, তাই না? মানে সে হচ্ছে এইভাবে ভাবে ঘুরতেছে, নিজ অক্ষের মধ্যে সে ঘুরতেছে, এবং এভাবে একবার ঘুরে আসতে তার সময় লাগে কতক্ষণ? তার সময় লাগে হচ্ছে 24 ঘন্টা। সে 24 ঘন্টাতে একবার ঘুরে আসে। তার মানে এইখানে যে মুখ্য জোয়ার হলো, তাকে মানে ধরো এই জায়গাটা আবার এখানে কখন আসবে? পুরা ঘুরে, তার মানে 24 ঘন্টা পরে আবার আসবে। তার মানে 24 ঘন্টা পরে এখানে আরেকবার মুখ্য জোয়ারের কথা ছিল। কিন্তু কথা হচ্ছে এই 24 ঘন্টা পরে এই জায়গাটা যখন ঘুরে আবার এইখানে আসবে, তখন চাঁদ তো আর এখানে থাকবে না। কারণ কি, চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে না? তো চাঁদ তো সরে যাবে। চাঁদ কতটুকু সরবে? চাঁদ পুরো পৃথিবীকে ভ্রমণ করে 29.5 দিনে। 29.5 দিনে পৃথিবীকে ভ্রমণ করে। তোমরা দেখবা আরবি মাস, যেটা চাঁদের উপর ডিপেন্ড করে করা হয়, আরবি মাস কখনো 31 দিনে হয় না, হয় 30 দিন আর 29 দিন। কারণ কি, চাঁদ একবার 29.5 দিনে পৃথিবীকে ঘুরে আসে। তো 29.5 দিন তো এক মাস করা যায় না, হয় 29 করতে পারে, 30 করতে হবে। তার মানে এটা 29 করলে পরের মাসটা করতে হয় 30-এ, কারণ ওই যে হাফ এইখানে হাতে থাকতেছে সেটা। আচ্ছা, তো পৃথিবীর সম্পূর্ণ ঘুরতে 360 ডিগ্রি, তাই না? আচ্ছা, এই 360 ডিগ্রিকে তুমি 29.5 দিয়ে ভাগ করবা, 29.5 দিয়ে ভাগ করবা, তো দেখবা যে আনুমানিক 13 ডিগ্রি মতো হয়। ঠিক আছে, আনুমানিক 13 ডিগ্রি, রাউন্ড ফিগার করলে 13 ডিগ্রি। তার মানে এই চাঁদটা এখান থেকে সরে এইখানে চলে আসবে। আমি অন্য কালার দিই, চাঁদটা এইখানে সরে 13 ডিগ্রি সরে আসবে এখান থেকে। কতটুকু? প্রত্যেক দিন 13 ডিগ্রি করে সরে আসবে। তো পৃথিবী পৃষ্ঠে প্রত্যেক 1 ডিগ্রির জন্য সময় পার্থক্য হয় 4 মিনিট। 1 ডিগ্রির জন্য সময় পার্থক্য হয় কতটুকু? 4 মিনিট। তাহলে 13 ডিগ্রির জন্য সময় পার্থক্য কতটুকু হবে? 4 গুণ 13, তাহলে কতটুকু হচ্ছে? তাহলে হচ্ছে 52 মিনিট, সরি 52 মিনিট। ঠিক আছে, অর্থাৎ পৃথিবীর যে স্থানে এখন মুখ্য জোয়ার হয়েছে, যেখানে এখন মুখ্য জোয়ার হয়েছে, পরের মুখ্য জোয়ার হবে কতটুকু পরে? 24 ঘন্টা পরে হবে না, হবে 24 ঘন্টা 52 মিনিট পরে। বুঝতে পারলা? আচ্ছা, এবং যতক্ষণ পরে মুখ্য জোয়ার হয় তার ঠিক অর্ধেক সময় পর সেখানে একটা গৌণ জোয়ার হয়। তাহলে গৌণ জোয়ার কখন হবে? গৌণ জোয়ার হবে, এটার অর্ধেক করে ফেলো, 12 ঘন্টা 26 মিনিট পর সেখানে গৌণ জোয়ার হবে। আর গৌণ জোয়ার হওয়ার অর্ধেক সময় পর সেখানে ভাটা হয়। তার মানে ভাটা কখন হবে? ভাটা হবে 6 ঘন্টা 13 মিনিট পরে। হিসাবটা কি বুঝতে পারছো? এটা এমসিকিউতে, সিকিউতে সব জায়গাতে আসে। হিসাবটা বুঝতে পারছো? এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, জোয়ার ভাটার ফলাফল কি? জোয়ার ভাটার ফলে এই যে নদীতে আমরা যে আবর্জনাগুলো ফেলি, এগুলো সমুদ্রে চলে যায়। তার মানে আবর্জনা অপসারণ ঘটে, ব্যবসা বাণিজ্যের সুবিধা। তখন ওই যে নদীর মোহনাতে অনেক পানি চলে আসে, তখন বাণিজ্যিক জাহাজগুলো সহজে সমুদ্রে প্রবেশ করতে পারে। নদীর পানি পরিষ্কার রাখে আবর্জনাকে নিয়ে গিয়ে। নদী খাতে পলি জমতে দেয় না, বিশাল পানির ফোর্স পলিগুলোকে সরিয়ে দেয়। এই বিশাল ফোর্সকে আটকিয়ে রেখে, পানি যে ঢুকলো নদীতে, এগুলো আটকিয়ে রেখে পরে ড্যামের মাধ্যমে ধীরে ধীরে সেরে বিদ্যুৎ উৎপাদন করা হয়, জলবিদ্যুৎ। এই পানি আটকিয়ে রেখে ভূমিতে সেচ দেওয়া হয়। দ্বীপ গঠন হতে পারে না নদীর মুখে, এগুলাকে যেহেতু পলি জমতে পারতেছে না। তারপর মৎস্য আহরণের সুবিধা, মানে যখন এই বিশাল পানি খাড়িতে বা নদীতে চলে আসে, মোহনাতে চলে আসে, তার মধ্যে প্রচুর মাছও থাকে। ঠিক আছে, এই যে আমরা দেখি সামুদ্রিক ইলিশ মাছ তো নদীর, সাগরের মাছ, এগুলো নদীতে আসে মূলত এই প্রসেসের মাধ্যমে। আচ্ছা, জোয়ার ভাটাও আমাদের উপকূলীয় অঞ্চল। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল কোনগুলো? এই যে উপকূলের তীরের যে কয়েকটা জেলা আছে, 13-14টা জেলা আছে, এই জেলাগুলো মূলত উপকূলীয় জেলা। এখানে এর প্রভাবগুলো কি? এখানে আমরা লবণ চাষ করতে পারতেছি, জলবিদ্যুৎ উৎপাদন করতে পারতেছি, মাছ চাষ করতে পারতেছি, অনেক কিছু করতে পারতেছি, বাট ঝুঁকিও আছে। এইগুলা প্লাবন হচ্ছে, এখানে এগুলো ডুবে যাচ্ছে। হ্যাঁ, এখানকার জীবনযাপনগুলা বিভিন্ন সময় বাধাগ্রস্ত হচ্ছে। এইগুলো নিয়ে তোমরা একটু আলোচনা করবা। ঠিক আছে, মানে এগুলো নিজেরা একটু পড়বা, সামারি করবা। ওকে, তো এটাই ছিল আমাদের ক্লাস। ধন্যবাদ তোমাদেরকে, অনেকক্ষণ ক্লাস করেছো, 1 ঘন্টার বেশি তোমরা ক্লাসে ছিলে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এবং আমাদের এই ক্লাসগুলো তোমরা কোর্স আউটলাইন বা রুটিনটা দেখে নিও ওয়েবসাইটে গিয়ে, তাহলে তোমাদের এই ক্লাসগুলোর কখন কোনটা হচ্ছে, কোন সময়ে হচ্ছে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।